পলিটিক্যালি মোটিভেটেড মামলা, কিন্তু সেই মামলাটাও তো করেছেন একজন সাংবাদিক, তাই না? একজন সংবাদ পাঠিকা। ইনফরমেশন ব্যালেন্স করার যে কথাটা বলছেন, আমি মৃত্যুর সাথে কোনো কিছু ব্যালেন্স করতে পারি না, তো হত্যাকাণ্ডের সাথে কোনো কিছু ব্যালেন্স করতে পারি না, তাই না? সাংবাদিকদেরকে সবকিছু জবাব দিতে হবে সাংবাদিকতা দিয়ে। আজকে যে 234 জন বাচ্চা মারা গেল হামের টিকা আমি রাইট টাইমে ডিসিশন নিতে পারিনি বলে, এই টোলটা কি দেশের উপরে না? এখন রাজনীতি করতেছে রাজনীতিবিদরা, অথচ আপনি গণমাধ্যম চেষ্টা করতেছেন এই সরকারকে আজকে ফেলে দিবেন, ওই সরকারকে নতুন করে আনবেন, এই সরকারকে। এটা তো কোনো সরকারের কাজ না। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস গেল, এ নিয়ে নানান ধরনের আলোচনা হলো। রাজনৈতিক জায়গা থেকে সংবাদ মাধ্যমের উপর কি ধরনের চাপ আছে, রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার বিষয় আছে, নানা ধরনের ইস্যু নিয়ে আলোচনা হলো। আমাদের সামনে অনেকগুলো বিষয় এলো। পাশাপাশি যেটা স্বাভাবিক সেটা হচ্ছে এই রাজনৈতিক বিষয়গুলোর যেই প্রবণতা, সেই প্রবণতাগুলো নিয়েও আলোচনা হলো। আমাদের সঙ্গে এই সবকিছু নিয়ে আলোচনা করার জন্য তির্যকে অতিথি হিসেবে আছেন আজ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক শাহেদ আলম। শাহেদ আলম, তির্যকে আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। এই যে আমরা দেখলাম যে আরেকটা বিষ্মুক্ত গণমাধ্যম দিবস গেল এবং আমরা দেখলাম যে বাংলাদেশের অবস্থান খুবই একটা হতাশাজনক জায়গায়, 180টি দেশের মধ্যে 152তম জায়গায় আছে। এটা আমরা কেন ডেভেলপ করতে পারছি না, কেন আমরা এগোতে পারছি না কেন এই জায়গাটাতে? আসলে দেখুন, এটা নিশ্চয়ই দুঃখজনক যে আমরা ডেভেলপ করতে পারছি না। আমাদের তো রাষ্ট্র হিসেবে চাওয়াই থাকবে এবং চাওয়াই উচিত যেন আমরা প্রতিনিয়তই ডেভেলপ করি। তো সেই জায়গায় এখন মুক্ত গণমাধ্যমের ইন্ডেক্সটা কিভাবে ব্যবহৃত হচ্ছে সেখানেও হয়তো বা কিছুটা আমরা পেরে উঠছি না, বুঝে উঠতে পারছি না, অথবা আমাদের নিজেদেরকেও কিছু ঘাটতি আছে বলে আমি মনে করি। এই কারণে মনে করি যে এখন গণমাধ্যম বলতে প্রথমে আপনাকে বুঝতে হবে যে আপনি গণমাধ্যম কাকে বলছেন। আপনি যে বাংলাদেশে 35টা পত্রিকা আছে, এই 35টা পত্রিকাকেই বলছেন গণমাধ্যম, না আরো 35টা টেলিভিশন আছে, 35টা টিভি এবং 35টা টেলিভিশন, এটাই কি গণমাধ্যম বলছেন? নাকি এখন গণমাধ্যম বলতে চর্চা, আলাপন, আলাপ, আম ঢাকা পেপারস, ঢাকা স্ট্রিম, অন্য পোস্ট, ঢাকা পোস্ট, এশিয়া পোস্ট সবই তো গণমাধ্যমের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। এবং এর সাথে যুক্ত হয়েছে মোজো জার্নালিজম, অর্থাৎ মোবাইল জার্নালিজম, মোজো সাংবাদিকতা। সেই সাথে যুক্ত হয়েছে এআই ইন্ডাস্ট্রি, এআই জার্নালিজম, ডিপ ফেক ফটোকার্ড জার্নালিজম এবং স্যাটায়ার পেজ কেন্দ্রিক যেসব পেজ আছে, জানিনা টিভি, জরিনা টিভি, যমুনা টিভি, হ্যাঁ, বাঙ্গভিশন, এরকম বঙ্গভিশন, আমি অন্য আমার দেশের জায়গায় জামাতের দেশ। সো আপনি গণমাধ্যম বলতে কাকে বুঝাচ্ছেন? মানে আমাদের এই যে সমগ্র জায়গা থেকে যে এই হরাইজনটা যে চেঞ্জ হয়ে গেছে, সেটা একটা বড় বিষয়। কেন আমি বলছি বড় বিষয়? ধরেন দৈনিক পাথরঘাটা.com, এইটাকে কি আপনি গণমাধ্যমের মধ্যে আনবেন কিনা? গণমাধ্যমের মধ্যে আসলে পাথরঘাটা.com এর একজন ব্যক্তি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের রাজনীতির পোস্ট করে নানা রকম ক্যারিকেচার করে হয়তো একটা কার্টুন ছাপিয়েছেন, যেটা পছন্দ হয় না স্থানীয় হুইপের। এখন তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং নানান কথাবার্তা বলার পর তাকে মুক্তিও দেওয়া হয়েছে এবং তার মুক্তির জন্য আবার কথাও বলেছে ইন্টারন্যাশনাল জার্নালিজম অর্গানাইজেশনস। এখন আপনি কি তাকে সাংবাদিক বলবেন কিনা? তাকে গণমাধ্যম হিসেবে ট্রিট করবেন কিনা? যদি না করতে চান, তাহলে এটা এতটা বাস্তবতা আমাদের, এটা আমাদের সোসাইটিতে ঢুকে পড়েছে। সুতরাং আমি বলছি যে কোন ক্যাটাগরিতে কিংবা কোন কোনটাকে আসলে জায়গায় গণমাধ্যম বলবো, তাহলে সেক্ষেত্রে এই প্রশ্নটা আমি করতে চাচ্ছি। আমাকে করতে চাচ্ছেন? হ্যাঁ। এখন আমি তো গণমাধ্যম বলবে কে সেটা ডিফাইন করার মতো তাত্ত্বিক না। আমার মনে হয় যে গণমাধ্যম কোনটা এবং কোনটার উপর আঘাত আসলে কিংবা কোনটাকে স্ক্রুটিনাইজ করলে সেইটা ইন্ডেক্সে ঝামেলা করবে না, সেটার জন্য ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল কিছু রুলস রেগুলেশনস ফর্ম করার জন্য সাংবাদিকতার যারা মুরব্বী আছেন তারা মিলে বসবেন। শুধু সাংবাদিকতা না, আপনাকে ওইটাও মানতে হবে যে সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে পরিচয় দিয়ে যারা এই যে টোটাল গণমাধ্যমের অয়বের মধ্যে যারা ঢুকে পড়েছে তাদেরকেও একটা স্টেক হোল্ডার হিসেবে নিতে হবে, রাজনীতিবিদদেরও স্টেক হোল্ডার হিসেবে নিতে হবে, গণমাধ্যমের শিক্ষকদের স্টেক হোল্ডার হিসেবে নিতে হবে
এবং ইন্টারন্যাশনালি যারা হিউম্যান রাইটস এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করে তাদেরকে পার্ট হিসেবে নিয়ে যদি আপনি একটা কমিশন করেন, আপনি যদি একটা বডি করেন, সেই বডি নিজেরা সাজেস্ট করবে যে ওকে এটা হচ্ছে আঙিনা, এটা হলো আমার বাউন্ডারি। ঠিক যেমন আপনি রাস্তা তো তৈরি করা হয় গাড়ি চলাচলের জন্য, কিন্তু অন্যের উপর উঠিয়ে দেওয়ার জন্য তো রাস্তা তৈরি করা হয় না। আপনি ড্রিঙ্ক করে কিংবা আপনি অচেতন থেকে গাড়ি চালাবেন সেটা তো হয় না, তাই না? এটা অন্যের জীবনহানি হয়। তো আপনি ট্রাফিক রুলস ভায়োলেট করলে কি হয়? আপনার জরিমানা হয়, আপনার লাইসেন্স বাতিল হয়, আপনার নিবন্ধন বাতিল হয়, ড্রাইভিংটাকে আপনার সীমিত করা হয়। একজন আইনজীবী হিসেবে আপনি বারের লাইসেন্স আপনার নিষিদ্ধ হয়ে যায় যদি আপনি অনৈতিকতা এবং আপনি যদি রুলস রেগুলেশন না পালন করেন। আমাদের সাংবাদিক হিসেবে কার সাংবাদিকতা নষ্ট হয়েছে? কোথাও কোনো সিস্টেম নাই এটাকে মনিটর করার। সুতরাং আমার মনে হয় যারা ভালো সাংবাদিক করে তাদের সবচেয়ে বড় দুঃখ হচ্ছে যে ভুইফোর সাংবাদিকতার নামে সাংবাদিকতার জায়গাটা, যেটা ভালো সাংবাদিকদেরও ধরেন যে সোশ্যাল ডিগনিটি, সামাজিক ডিগনিটি, সেটাকে দারুণভাবে প্রশ্নবিদ্ধ করে। সেই জায়গায় সরকার চাপিয়ে না দিয়ে বরঞ্চ মানুষের গণমাধ্যমের এটাকে আভিজাত্যতা এবং তার উৎকর্ষতার স্বার্থে যদি গণমাধ্যমের মুরব্বীরা মিলে এই ধরনের একটা কমিশন গঠন করেন এবং নিজেদের একটা মানে যারা গণমাধ্যমের সাথেই যুক্ত, যারা সাথে যুক্ত, এর মধ্যে ধরেন নোয়াব আসতে পারে, অ্যাটকো আসতে পারে, টেলিভিশন সাংবাদিক সমিতি, জার্নালিজম ডিপার্টমেন্টস গুলো আসতে পারে কন্টেন্ট ক্রিয়েটরদের যে অ্যালায়েন্স আছে তারা আসতে পারে। তো এরকম, এবং সাথে হয়তো আপনারা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স কিংবা সিজিপি, সিপিজেড এদেরকে নিয়েও যদি একটা এরকম ইন্টারন্যাশনালি একটা জিনিস কনসেপ্ট দাঁড় করানো যায়, যে তাহলে আমার মনে হয় যে গণমাধ্যমের নাম করে, সাংবাদিকতার নাম করে যারা মিসবিহেভ করছে, অন্যান্য কাজকর্ম করছে, অনাচার করছে, চাঁদাবাজি করে, আপনি জানেন তো সাংবাদিকতার হুমকি দিয়ে চাঁদাবাজি করে, তাই না? তো আমি তো বুম নিয়ে চাঁদাবাজি করি না, তো কিন্তু নাম হচ্ছে যে সাংবাদিক মানেই চাঁদাবাজ, রাইট? তো ওইটা আমাদের জন্যও দরকার, কিন্তু এটা করতে গেলে সরকার যদি এটা চাপিয়ে দেয় তাহলে আবার বলা হবে যে মত প্রকাশের স্বাধীনতা ভুলুণ্ঠিত হচ্ছে। সুতরাং এটা আমরা খুবই কঠিন একটা জায়গায় আছি। সেই জন্য আমি বারবার বলছি যে মুক্ত গণমাধ্যম দিবসে আমাদের যে ইন্ডেক্স কমলো, কেন কমলো, কোন কোন জায়গায় আমরা চ্যুতি করলাম? এখন হতে পারে যে কিছু সাংবাদিক গত সরকারের আমলের অভিযোগে তারা কারাগারে আছে, সিকিউরিটির ইস্যু আছে একটা, যে হামলার শিকার হচ্ছে, হ্যাঁ, বা এই ধরনের যে বিষয়, এটা একটা আছে। একটা হলো কারাগারে অন্তরীণ যারা আছেন, এটা আরেকটা বিষয় আছে। আরেকটা হলো যে সেলফ সেন্সরশিপের কথাটা খুব আসছে, যে আসলে কতটুকু আমরা সেন্সরশিপের বাইরে গিয়ে কতটুকু লিখতে পারছি, হ্যাঁ, বা কতটুকু লেখার জায়গাটাতে আমরা স্বস্তি বোধ করছি, সেই প্রশ্নগুলো এসেছে। এবং খুবই ইন্টারেস্টিং একটা তথ্য হচ্ছে যে আমাদের যেই মুক্ত গণমাধ্যম সূচকে, আরএসএফ এর সূচকে আমরা 152, আমাদের চেয়ে এগিয়ে আছে হচ্ছে উগান্ডা। উগান্ডা প্রসঙ্গটা আসছে অর্ণব সান্যাল চর্চার ওয়েবসাইটে, এটা নিয়ে গতকাল একটা মানে দিবসের দিনই একটা মতামত লিখেছেন এই সূচকটা দেখে, এবং সেখানে যে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে খুবই ট্রল করা হতো যে বাংলাদেশ উগান্ডা হয়ে যাচ্ছে কিনা। তো এই সূচকে যেহেতু উগান্ডা এগিয়ে আছে, তো বাংলাদেশ তো উগান্ডা হলে বরং একটু ভালো হয়। অর্ণব তার লেখাতে এটা উল্লেখও করেছেন যে এই ক্ষেত্রে অন্তত যদি আমরা উগান্ডা হতে পারি, কিছুটা অন্তত এগোতে পারি। মানে এই না, ঠিক আছে, এটাও একটা স্যাটায়ার আর কি। মানে আমরা কোনোভাবেই উগান্ডা হতে চাই না, এটা তো আমাদের ইয়ে, তাই না? কারণ হলো যে আপনি এটাকে কি বলে যে এখন উগান্ডার অর্থনীতি, উগান্ডার সমাজ ব্যবস্থা, আমাদের মনোজগতে উগান্ডা সম্পর্কে যেমন একটা অনাচারের আছে, নিশ্চয়ই আমরা ওই জায়গায় যেতে চাই না। আমরা চাই যে বাংলাদেশকে উৎকর্ষতার দিক থেকে অনেক জায়গায় যেতে চাই এবং দক্ষিণ এশিয়াতে আমরা সবার উপরে থাকতে চাই। সেই জায়গায় নিশ্চয়ই এগুলোর পেছনে কিছু কিছু রাজনৈতিক কারণ তো আছে। এই সূচক যে কমলো, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এখানে যে কিছু সাংবাদিক যে জেলের ভিতরে আছেন তাদের বিষয়টা এসেছে, তারপরে ইউনূস সরকারের আমলে যারা জেলে গেছিলেন তাদের বিষয়টা এসেছে, এবং শেখ হাসিনা সরকারের আমলে 17 বছরের যে সাংবাদিক নির্যাতনের যে ধারাবাহিকতা, সাগরিনী হত্যাকাণ্ড থেকে শুরু করে অন্যান্য, তো সেগুলোরও ধারাবাহিকতার একটা প্রভাব আছে। বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে 2 মাস 2.5 মাস হলো। এই 2.5 মাসে আমাদের দেখতে হবে যে গণমাধ্যম বলতে প্রতিষ্ঠিত প্রচলিত যেসব গণমাধ্যমকে আমরা জানি বুঝি, তারা কতখানি চাপ অনুভব করছে, তারা কি তাদের বলার জিনিসটা বলতে পারছে কিনা, লেখার জিনিসটা লিখতে পারছে কিনা।
তো সেই জায়গায় কোনো ব্যথায় হচ্ছে কিনা, সেইটা যদি না হয়ে থাকে তাহলে আমার মনে হয় যে এই যে বছরে তারা দায়িত্ব নিল, এই যে রিপোর্ট, সেটা কিন্তু এই বছরের রিপোর্ট না, গত বছরের রিপোর্ট এবছরে তারা প্রকাশ প্রকাশ করলো। হয়েছে 2026। হ্যাঁ, তো এই বছরটা যখন যাবে, আগামী বছর এই সময় যখন আমরা আলাপ করব, আমরা দেখতে চাই যে এই সূচক উন্নতি হয়েছে, যেহেতু একটা পলিটিক্যাল গভর্নমেন্ট গভর্নমেন্ট এসেছে। ইলেক্টেড হ্যাঁ, আমরা গভর্নমেন্ট, দেখতে সেই চাই যে এই জায়গাটা যেহেতু সূচকটাতে এসেছে। উন্নতি হয়েছে, সেটাই আমাদের দেখতে চাওয়াটা আমাদের হুম। মূল জিনিস। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন অনুসন্ধানী সাংবাদিকতার বৈশ্বিক নেটওয়ার্ক GIJN এর বাংলা এডিটর তানভীর সোহেল। তানভীর সোহেল, আপনাকে স্বাগত। আমরা কথা বলছিলাম আসলে যে এই যে মুক্ত গণমাধ্যম দিবস গেল এবং সেখানে বাংলাদেশের সূচকে এবারও হতাশাজনক একটা জায়গায় 152তম অবস্থানে আছে, এবং আমরা একটু আগেই আলাপটা করছিলাম যে উগান্ডা আমাদের চাইতে এগিয়ে এই ক্ষেত্রে। তো সেই জায়গা থেকে একটা বিষয় হলো যে নিরাপত্তা সূচক, সাংবাদিকদের উপরে হামলা বা তাদের উপরে রাষ্ট্রীয় পীড়ন হচ্ছে কিনা, সেখান থেকে যে ইস্যুটা যে অন্তর্বর্তী সরকার 2024-এর 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত 2 শতাধিক জার্নালিস্ট আসলে হচ্ছে কারাগারে আছেন। তাদের মুক্তির বিষয়টা হচ্ছে দীর্ঘসূত্রী করা হচ্ছে, সেটা রাষ্ট্রপক্ষও করছে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে হাইকোর্ট জামিন দিয়ে দিচ্ছে, চেম্বার জজে গিয়ে হচ্ছে আবার আপিল করে তার সেই জামিনটা বাতিল হচ্ছে। তো এই যে বিষয়টা, এটা তো সরাসরি রাষ্ট্র ইনভলভ হয়ে যায় সেই ক্ষেত্রে, সাংবাদিক পীড়নের ক্ষেত্রে। এটা আমি একটু বলি, তারপর তানভীর যোগ দিবে, আমার ছোট ভাই ভালো সাংবাদিক। দেখুন, এই পুরা সূচকের যে দায়, সেটা গত 2 বছরের যে শাসন আমলের যেসব কাণ্ড ঘটেছে, গ্রেপ্তার হয়েছে, সেইটার একটা সম্মিলিত রিপোর্ট যখন পাবলিশ হয়েছে তখন একটা নতুন সরকার ক্ষমতায়। সুতরাং এই যে রিপোর্টের জন্য আপনি সাংবাদিকতার সূচকের যে পতন, সেটার জন্য নিশ্চয়ই বর্তমান সরকারকে দায় দেওয়াটা অতটা সমীচীন হবে বলে আমার মনে হয় না। কিন্তু এই যেটা বলার দরকার সেটা হলো এই সূচকটাকে মাথায় নিয়ে তারা এমন কিছু করবে যেন পরবর্তীতে যখন তাদের 1 বছর পূর্ণ হবে, সেই সময় যে রিপোর্ট আসবে সেই সময় যেন তাদের এই সূচক থেকে উন্নতি হয়, সেটাই তাদের টার্গেট হওয়া উচিত, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যেসব সাংবাদিকদের কথা বললেন, তাদের এখন পলিটিক্যালি মোটিভেটেড হওয়া এবং কাজ করা, গণমাধ্যমকে কাজ করতে নিয়ে যাওয়া, এইটা কতটা দোষের কতটা দোষের না, সেটা নিয়ে একটা আলাদা ডিবেট হতে পারে। কিন্তু তারা যেই অবস্থায় গ্রেপ্তার হয়েছেন, সেখানে কিন্তু যেমন আমি বলি, আমার বড় ভাই শাকিল আহমেদ, ওনার যে গ্রেপ্তারের বিষয়টা, মামলাটা কি? মামলাটা হচ্ছে ওনার বিরুদ্ধে আরো একজন সাংবাদিক ভ্রূণ হত্যার মামলা করেছিলেন, আপনার মনে থাকার কথা। এটাকে কি বলে, ধর্ষণ এবং অন্যান্য বিষয়টাও আছে। তো এখন হতে পারে যে পলিটিক্যালি মোটিভেটেড মামলা, কিন্তু সেই মামলাটাও তো করেছেন একজন সাংবাদিক, তাই না? একজন সংবাদ পাঠিকা। তো যদি তাকে আইনের আওতায় না নেওয়া হয়, তাহলে আবার ওই হিসাবটাও তো আসতে পারে যে সাংবাদিকতায় কতখানি নারীরা নিরাপদ, সেই সূচকে বাংলাদেশ এতখানি পিছিয়ে। সো এই ধরনের কিছু বিষয় আছে। তবুও যেই জায়গাটা বলা উচিত সেটা হলো, সাংবাদিকতার যেসব সংস্থা আছে, অর্গানাইজেশন আছে বাংলাদেশে, নিউজ পেপারস ওনার্স অ্যাসোসিয়েশন, নোয়াব বলে যারা আছেন, তারা সম্প্রতি বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর সাথে, এবং এতটুকু তারা আদায় করে নিয়ে এসেছেন যে আমরা প্রতি 3 মাস পর পর প্রধানমন্ত্রীর সাথে বসবো, বসে, এবং তিনিও সেটা বসতে চেয়েছেন, বসে এইসব বিষয়গুলো অ্যাড্রেস করবেন, যেটা আগে ওপেন প্রেস কনফারেন্সের নামে প্রধানমন্ত্রী একটা তালিকাও চেয়েছেন। হ্যাঁ, তালিকা চেয়েছেন, এবং তিনি বলেছেন যে এইটা আমরা আইন মন্ত্রণালয়কে দিয়ে দেখব, যদি গুরুতর কোনো অনিয়ম কিংবা অন্যান্য বিষয় না থেকে থাকে, তাহলে রাষ্ট্র যেন তাদের জামিনে বাধা প্রদান করা না করে। মানে আদালত জামিন দিলে রাষ্ট্র আর তার পক্ষে বিপক্ষে দাঁড়াবে না। তার একটা সদিচ্ছা হিসেবে কিন্তু আমরা একটা এক্সাম্পল সামনে এনেছি এরই মধ্যে, যেমন আনিস আলমগীর, উনি টকশোতে কথা বলার কারণে কিংবা সোশ্যাল মিডিয়াতে লেখালেখির কারণে একটা মব করে যে ওনাকে গ্রেপ্তার করানো হলো এবং মামলা দেওয়া হলো, সেইটা কিন্তু এই সরকার আসার পরে তার জামিনে বাধা হয়ে দাঁড়ায় নাই। প্রথম কথা, উনি যখন জামিন ফেরত পেলেন, তখন বাংলাদেশের যিনি বর্তমান প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন, তার সকল কাজ সাইড করেও কিন্তু তার সাথে একটু ফোনে কথা বলার সৌজন্যতাটা দেখিয়েছেন, যে না, আই হোপ আপনি ভালো আছেন এবং আপনার উপর যেসব হয়েছে সেটার সাথে আমরা সম্পৃক্ত না, ইউ আর ফ্রি টু টক, আপনি মুক্ত বাতাসে মুক্ত কথা বলবেন। সো এগুলোকে আমি দেখি একটু গুড অ্যাপ্রোচ হিসেবে। সো আই হোপ নেক্সট ইয়ারে যখন আমরা এই কথা আলোচনা করব, তখন সূচক আরো বাড়বে। সূচক এটা অবশ্যই আশা রাখবো আমরা। কিন্তু এই যে এই জায়গাটাতে আমি একটু তানভীর সোহেলের কাছে জানতে চাইবো যে নোয়াবের একটা বৈঠক কিন্তু হলো, নোয়াবের বৈঠকের মধ্য দিয়ে এখনকার সভাপতি যিনি, যে মতিউর রহমান চৌধুরী, তিনি কথা বললেন এবং
তার একটা তালিকা চাওয়া হলো, যেটা শাহেদ আলম বললেন মাত্র, যে এরপর কিন্তু আমরা আসলে অগ্রগতিটা কোনো কিছু খুব একটা দেখিনি কিছুদিন আগেই। হ্যাঁ, তো আনিস আলমগীর এর আগেই মুক্তি পেয়েছেন। এটা অবশ্যই একটা গুড অ্যাপ্রোচ, কিন্তু এই যে অগ্রগতির জায়গাটা আসলে এটা আটকে যাচ্ছে কোথাও, নাকি হচ্ছে এটা এক ধরনের ভদ্রতার সূচক তালিকা চাওয়া, কোনটাকে আমি এখানে প্রথমে একটু বলে নেই যে একটা ছোট্ট ইনফরমেশন ছিল যে 200 জন সাংবাদিক জেলে গেছেন। আসলে 200 জন সাংবাদিক কিন্তু জেলে যান নাই। 298 জন সাংবাদিকের বিরুদ্ধে মূলত হত্যা সহ হত্যা মামলা। বিভিন্ন ধরনের মামলা হয়েছে। তার মধ্যে কেউ কেউ গেলে 22 জন বা 25 জন সাংবাদিককে জেল খাটতে হয়েছে। 37 জন ছিল, তারপরে হচ্ছে জামিনে মুক্ত জামিনে হয়ে আস্তে আস্তে এটা এখন মুক্তি বোধহয় পেয়ে এখন মনে হয় 5 জন বা 6 জন আছেন। হুম, আর দ্বিতীয় আরেকটা প্রসঙ্গে আপনি যে প্রসঙ্গটাতে আসলেন, যেটা শাহেদ ভাই বলতেছিলেন যে এই সরকারের উপরে দায়টা বর্তায় না যে গণমাধ্যমের সূচকে এই যে স্লিপ করলো, 3 ধাপ স্লিপ করলো বাংলাদেশ, এটি এই সরকারের উপর দায় বর্তায় না। আমিও এটার সঙ্গে খুব একমত। কিন্তু সরকারের সামনে কিন্তু তাহলে একটা বড় সুযোগ হচ্ছে এই যে আগামী 1 বছর পর যে গণমাধ্যমের যে সূচকটা আসবে, সেই সূচকটাতে খুব বড় একটা লাফ দেওয়ার একটা সুযোগ। অর্থাৎ আমরা যদি দেখি যে গণমাধ্যমের সূচকে এই পেছনের কারণ হচ্ছে বিগত তত্ত্বাবধায়ক সরকারের ওই সময়কার নানা কর্মকাণ্ডগুলোই তো মূলত কারণ। তো সেই জায়গা থেকে এই সুযোগটা সরকার যদি কাজে লাগাতে পারে, তাহলে তো আমরা তখন কিন্তু খুব ভালোভাবে বলতে পারবো যে সরকার পারতেছে। আর যদি সে না পারে সুযোগটা কাজে লাগাতে, তাহলে কিন্তু আমরা সরাসরি বলতে পারবো যে সরকার গণমাধ্যমের স্বাধীনতা বা মুক্ত গণমাধ্যমের প্রতিষ্ঠার যে চেষ্টা মানে কথা বলছিল, সেটা আসলে কথার কথা, এটি আসলে কোনো কাজে আসে নাই। ফলে দুটো সুযোগই সরকারের সামনে আছে। সরকার কোনটা বেছে নেয় সেটা আসলে সরকারের দেখার ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি বললেন যে নওয়াবের সঙ্গে যে বৈঠকটি হয়েছিল, সেখানে অনেক বিষয় আলোচনা হয়েছে। সাংবাদিকরা যেন কারাগারে না থাকে। আমি সম্প্রতি তথ্য উপদেষ্টা উনি বললেন যে সাংবাদিকরা কারাগারে থাকবে না, এরকম একটা কথা কিন্তু তিনি সম্প্রতি টিআইবির একটা অনুষ্ঠানে বলেছিলেন। তো তার মানে হচ্ছে যে সরকার এটা নিয়ে চাচ্ছে এবং হয়তো শীঘ্রই হয়তো কোনো অগ্রগতি আমরা দেখতে পাবো। নবের বৈঠকটা খুব বেশি দিন হয় নাই। আমরা বলবো যে কিন্তু একটা দৃশ্যমান অগ্রগতি আপনি যেটা বললেন যে মানুষ যেন বোঝে যে তার সদিচ্ছাটা আছে সরকারের, সেইটা এই মুহূর্তে প্রকাশ করাটা সরকারের জন্য জরুরি। এবং আমি তো আশা করি যে গণমাধ্যমের যে মুক্ত হওয়াটার যে গত আমি বলবো তত্ত্বাবধায়ক সরকারের সময় শুরুতে যেভাবে বলা হচ্ছিল যে আপনারা মন খুলে সমালোচনা করুন, অনেক কিছু করুন, সেই জায়গায় কিন্তু সাংবাদিকরা থাকে নাই শেষ পর্যন্ত। সাংবাদিকদেরকে মন খুলে সমালোচনা করতে গিয়েই জেল খাটতে হয়েছে। শাহেদ ভাই এখানে আছে, শাহেদ ভাইকে একটা সময় কিন্তু দেশ ছাড়তে হয়েছিল। আমরা জানি, শাহেদ ভাই হয়তো সেটা বলে নাই। তো আমরা এটা চাইবো না কখনো যে কেউ দেশ ছাড়ুক, কেউ জেলখানায় যাক। কথা বলার জন্য কেন কেউ জেলখানায় যাবে? আমরা গতকালই আপনার কথার সূত্র ধরেই আসছে, গতকালই আমরা মহিউদ্দিন সরকার ঢাকা পোস্টের এডিটর ছিলেন, তার একটা সোশ্যাল মিডিয়াতে তার একটা পোস্ট আমরা এই প্রসঙ্গটা দেখেন, তিনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট বলেছেন যে কিভাবে আসছে। আমরাও তো নিজেরাও যখন ওই সময় আমি যে গণমাধ্যমে কাজ করি, আমরাও কিন্তু এই ফোনের কথাগুলো আমরা জানি। তারপর বিভূতিদা কিন্তু বিভূরঞ্জন সরকার কিন্তু একসময় আত্মহত্যাই করলেন তার এই ফোনের চাপে। এবং আপনি যদি দেখেন ওই পত্রিকার যারা শীর্ষস্থানে দায়িত্বপ্রাপ্ত আছেন, তারা কিন্তু এই চাপগুলোর কথা জানেন। গণমাধ্যমের অনেকেই কিন্তু জানেন যে প্রধান উপদেষ্টা, প্রেস সেক্রেটারি বিভিন্নভাবে, প্রেসের ডেপুটি প্রেস সেক্রেটারি বিভিন্নভাবে কিন্তু ফোন করে করে নানা ধরনের কথা বলা, একটু বলা যায় খারাপ ব্যবহার করা, ভয়ভীতি দেখানো, এটা কিন্তু ছিল। এটা আমরাও দেখছি। আমি তো তখন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে জব করে আমি নিজেও দেখছি। ফলে হয়তো প্রধান উপদেষ্টা বলছেন যে মন খুলে সমালোচনা করুন, কিন্তু যারা তার সঙ্গের ছিলেন তাদের অ্যাক্টিভিটিসে কিন্তু সেটা দৃশ্যমান হয়নি। এবং প্রধান উপদেষ্টার এটা প্রচ্ছন্ন ইঙ্গিত ছিল কিনা বলার জন্য, না ছিল কিনা সেটা হয়তো এখনই বলা সম্ভব নয়। কিন্তু যেহেতু তারা খুবই কাছের ছিলেন, সেই হিসাবে বলা যায় যে বিগত তত্ত্বাবধায়ক সরকার কিন্তু মানুষের বাক স্বাধীনতাটা রক্ষা করতে পারে না। সেটা হয়তো তদন্ত সাপেক্ষ, কিন্তু একই ধরনের একটা ট্রেন্ড কি আমরা দেখছি কিনা আমি দুজনের কাছে এই প্রশ্নটা করতে চাইবো। সেটা হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হওয়ার আগে থেকেই তিনি একটা বার্তা কিন্তু দিলেন যে সমালোচনা, ক্যারিকেচার, কার্টুন এটাকে উৎসাহিত করলেন এবং বললেন যে এটার জন্য অন্তত কেউ কেন আক্রান্ত হবে, কেউ কেন এটার জন্য হচ্ছে গ্রেপ্তার হবে বা অন্য ধরনের চাপের মুখে পড়বে। তিনি এটাকে খুবই আশ্বস্ত করেছেন। নির্বাচনের পরও প্রধানমন্ত্রীর আসনে বসবার পরও হয়েছে। কিন্তু আমরা সম্প্রতি মুক্তাগাছা এপ্রিল মাসে আমরা দেখেছি যে একটা ফটো কার্ডের জন্য একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং সেই মামলায় তিনি এখন পর্যন্ত জামিন পাননি বলে আমরা জেনেছি। তো এই যে ঘটনাটা,
সেটা কি আমরা এই মাত্রই তানভীর সোহেল যেটা বললেন যে ডক্টর ইউনূস বলেছেন মন খুলে সমালোচনা করো, কিন্তু তার প্রেস সচিবের ফোন আমরা বিভিন্ন গণমাধ্যমের যারা হচ্ছে ফোন রিসিভের জায়গাটাতে থাকেন তারা আসলে এই ফোনগুলো রিসিভ করেছেন বলে এখন মহিউদ্দিন সরকারের যেই পোস্ট সেখানে এটা পরিষ্কার। তো এইভাবে হয়তো সামনে আরো আসবে। এই ক্ষেত্রে তারেক রহমানের এই কথা বলছেন, কিন্তু বিপরীতে এই মাত্র 2.5 মাসের মাথায় যদি এই ঘটনা হয় সেক্ষেত্রে ইঙ্গিতটা কি একটু শঙ্কার কিনা? আমার জন্য এই প্রশ্নের উত্তরটা দেওয়া একটু ট্রিকি, বিব্রতকর এই কারণে যে আমি বলবো, ধরেন আমি একজন ফ্রি স্পিচ আর্মি হিসেবে সারা জীবন কথা বলেছি, কিন্তু আমরা ওই যে বললাম আমরা একটা নতুন ইত্রামির যুগে প্রবেশ করেছি সোশ্যাল মিডিয়ার কল্যাণে, এবং সেখানে পলিটিক্যালি মোটিভেটেড এমন টার্মস, জার্গন, পরিবার, ব্যক্তি নিয়ে যেসব কথাবার্তা হয় যেটাকে কোনোভাবেই আমি মুক্ত মতের সাথে মিলাইতে পারছি না। সেখানে একটা আমাদের ডিলেমার জায়গা আছে। কিন্তু আমার মনে হয় যে তারপরেও যদি এইসব বিষয়গুলো দেখেন, আমি তো মনে করি যে এই সরকারের আমলে গণমাধ্যমের বিষয়টা যেন মুক্ত থাকে এবং স্পেসিফিক ব্যাখ্যা দেওয়ার জন্য সরকারের সবচেয়ে স্ট্রং মন্ত্রণালয় হচ্ছে তথ্য মন্ত্রণালয় আমার মনে হয়েছে। ফুল মিনিস্টার, স্টেট মিনিস্টার, তথ্য উপদেষ্টা, এর সাথে সরকারের প্রেস উইংয়ে অন্যান্য বার থেকে 7 থেকে 8 জন মনে হয়, এবার 11 জন আছেন। যদি আপনি প্রেস সেক্রেটারি, মুখপাত্র, ডেপুটি প্রেস সেক্রেটারি, সহকারী প্রেস সেক্রেটারি সবই দেখেন, ইভেন সরকারের প্রধান তথ্য কর্মকর্তাও কিন্তু একবার নিয়োগপ্রাপ্ত, পলিটিক্যালি নিয়োগপ্রাপ্ত প্রধান তথ্য আমি তো দেখি বিগত যে কোনো সরকারের তুলনায় এই সরকারের তথ্য উইংটা সবচেয়ে স্ট্রংলি সাজানোর চেষ্টা হয়েছে। তো সেই জায়গায় এই ধরনের ঘটনা প্রবাহগুলোকে স্পেসিফিক ব্যাখ্যা দেওয়ার জন্য নিশ্চয়ই যারা দায়িত্বে আছেন তারা আরো ভালো ব্যাখ্যা দিতে পারবেন। কিন্তু আমি তো বলেই যাব যে না, আমার মুক্ত মত লাগবে, আমার স্বাধীনতা লাগবে। আমি যদি সরকারের এইসব বিষয়ে সমালোচনা না করতে পারি, আমি আগের দিন বলেছি যে সরকার প্রধানকে আমি ব্যক্তিগতভাবে 2-1 বার যারা সুযোগ হয়েছেন তিনি নিজেও বারবার বলার চেষ্টা করেছেন যে আপনারা সমালোচনা না করলে আমি ব্যবস্থা নিতে পারবো না, আমি হয়তো নিজেও জানবো না কোথায় কি হচ্ছে না হচ্ছে, সুতরাং আমার জানার জন্য এই সমালোচনাটা লাগবে। এবং সরকারকে দেবতা হিসেবে তুলে ধরার কোনো চেষ্টা যেন কেউ না করে, এই ধরনের বার্তা উনি নানানভাবে দেওয়ার চেষ্টা করেছেন, যাদের সাথে ওনার এই ডিনার কিংবা লাঞ্চ ডিপ্লোমেসি হচ্ছে যেসব সিনিয়র সাংবাদিকের সাথে আমরা পাচ্ছি সেসব তথ্য। তো সেই জায়গায় আমার মনে হয় যে উই হ্যাভ লট অফ থিংস টু বি হোপফুল, বাট যেসব বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটছে সেগুলো কেন ঘটছে সেটা নিশ্চয়ই অ্যাড্রেস করার জন্য এই যে বিশাল তথ্য বহর মন্ত্রণালয়ের তারা নিশ্চয়ই এগিয়ে আসবেন এবং তারা চক আউট করছেন প্ল্যান যে কিভাবে সামনে এগুলো তারা মোকাবেলা করবেন। তানভীর সোহেল, এই জায়গাটাতে আপনার কি মনে হয় যে আমার এই জায়গাতে একটু বক্তব্য হচ্ছে ভাইয়া যেটা বললেন যে তার বিরাট মানে প্রেস উইংটা অনেক বড় জায়গা নিয়ে, তো আমরা কিন্তু অতীতে দেখছি এই ধরনের ঘটনা এবং আমরা ব্যাপক সমালোচনা করছি তখন সবাই, যে কেউ একজন কিছু একটা লিখছে, কেউ একজন একটা ছবি পোস্ট করছে। শাহেদ ভাই এখন আমেরিকাতে থাকেন, সেখানে তো গালাগালি দেয়, তাই না? সারাক্ষণ সরকারকে গালাগালি দিচ্ছে, প্রকাশ্যে গালাগালি দিচ্ছে, আমরা ডোনাল্ড ট্রাম্পের বিচিত্র সব গালাগালি সেখানে হচ্ছে। তো এটা যার যার ব্যক্তিগত ইসে, হ্যাঁ অবশ্যই এটা রুচিরও ব্যাপার যে আমি আসলে কতটুকু বলবো কতটুকু বলবো না। সোশ্যাল মিডিয়া এটা কোনো বাদ বাঁধছে না, এটা একটা সমস্যা, ভুল তথ্য অপতথ্য এগুলো তো একটা সোশ্যাল মিডিয়ার সমস্যা। কিন্তু সরকারকে যেটা করতে হবে যে এই ধরনের কোনো কিছু হলে যে আমরা যে পুলিশ বা প্রশাসন যদি আমরা বলি, তারা কিন্তু একটা ধাঁচে চলে, সরকারকে খুশি করার জন্য অনেক সময় কাজ করে। মানে তারা মনে করে এইটা করতে পারলেই, যেহেতু অতীতেও তাদের এই রেকর্ডগুলো তাদের আছে, কিন্তু এই ক্ষেত্রে যেটা উচিত হচ্ছে প্রেস উইং বা তথ্য মন্ত্রণালয়কে একটা আমরা কি বলি এটাকে একটা উইং তৈরি করা, সেখানে যে এই ধরনের যদি কোনো ঘটনা আসে তাহলে কি ধরনের ব্যবস্থা নিতে হবে। যে সরকার প্রধানকে ফাস্ট ট্র্যাকের মতো, মানে হুট করে এসে তার বিরুদ্ধে একটা মামলা দিয়ে গ্রেপ্তার করে না জানায়া আগে জানানো উচিত যে এরকম আসছে, সে এরকম একটা কথা বলতেছে, তাহলে আমরা কি ব্যবস্থা নিব। সেখান থেকে কোনো নির্দেশনা গেলে আমার মনে হয় যে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব। কারণ
অতীতে যদি আমরা সরকারগুলোকে দেখি, তারা সমালোচনা নিতে পারে নাই, সহ্য করতে পারে নাই। তো এই সরকারের সামনে এটা উচিত যে তাকে সহ্য করতে পারা, তার চেষ্টাটা তার থাকা উচিত, কারণ তা না হলে কিন্তু সেই স্রোত, একই স্রোতে আমরা গা ভাসাবো। মানে এই সরকারের এই ধরনের একটা প্রতিশ্রুতিও আছে। না, এটা তো সবসময় আমার মনে দেশের হয় যে মধ্যে- এটা একটা ভালো প্রস্তাবনা আসলো, যে একটা ফাস্ট ট্র্যাক ডিপার্টমেন্ট করা যায় কিনা, যে যেসব জিনিসগুলো হচ্ছে সেগুলো দ্রুত গতিতে তারা একটা ব্যবস্থা নেবে এবং একটা বিবৃতি দিবে, অথবা তারা একটা স্পেসিফিক বলবে। কেন আমি বলছি, কালকে যখন আমরা আলোচনা করছিলাম, আমি মাছরাঙা টিভিতে ছিলাম, তখন আমি আমাদের মিঠু ভাইয়ের একটা স্ট্যাটাস পড়ছিলাম, তাকে মনে হয় বিদেশ যেতে দেওয়া বিদেশ হ্যাঁ, যেতে চীনে দেওয়া যেতে হয়। দেওয়া হয় এবং মিঠু হচ্ছে ওভারসিজ করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশনের বাংলাদেশের সভাপতি। সভাপতি এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাবেক সভাপতি। আচ্ছা, তার 4 দিন আগে আমাকে বাসেসের একজন সাংবাদিক বলছে যে আমাকে যেতে দেওয়া হচ্ছে না, আমাকে লন্ডনে ফ্লাইট আছে 1:30টায়, আমি এখন বাজে 12:30, আমি যেতে পারলাম না কোনোভাবে। আমাকে বলে যে তুমি একটু দেখবা কিনা, কারোর সাথে কথা বলা। তো আমি কোনো মানুষ খুঁজে পেলাম না যে কার সাথে কথা বললে এটা একটা সলিউশন হবে। হয়তো এটা আমার জন্য একটু ফ্রাস্ট্রেটিং না, যে না আমি একটা মানুষ খুঁজে পেলাম না। হয়তো 2-1জনকে রিচ করার চেষ্টা করেছি, হয়তো মিটিং এ ছিল, হয়তো ও নানান কাজে ছিল, হয় নাই, এবং এটা অন্য সময়। তো আমার মনে হয় যে এইসব বিষয়গুলো কোনো অর্জন হবে না সরকারের, বরঞ্চ এগুলা মানে এমন হইতে পারে যে ওই ব্যক্তি যিনি যেতে পারলেন না, সে আগামী সপ্তাহে যাবেন, কিন্তু এই যে যেতে পারলেন, আগামী সপ্তাহে যে গেলেন ওইটা রিপোর্ট হবে না। কিন্তু এই যে যেতে পারলেন না, দ্যাট উড বি সবসময়ের জন্য কিন্তু থাকবে একটা ইনডেক্স তার জন্য। এবং এই যে যেতে পারলেন না, এটা তো এমন না, তা বলছে যে গোয়েন্দাদের রিপোর্ট আছে। এখন গোয়েন্দার রিপোর্ট তো এই সরকারের গোয়েন্দা রিপোর্ট থাকার না, কারণ উনি এমন কোনো কাজ করেন না যে এই সরকারের বিরুদ্ধে যাবেন। আমরা দেখেছি ডক্টর ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার পর নুরুল কবির বিদেশ যেতে পারেন নাই, তো উনি লেখার পর ইউনূস সরকার নিজে ব্যবস্থা নিলেন সাহেব, কারণ তালিকাটা তৈরি করে রেখেছিল আগের শেখ হাসিনার সরকার। সো আগের যে লিস্ট, সেই লিস্ট ধরে ইউনূসের আমলেও যেমন কি বলে শেখ হাসিনা বিরোধী অনেক সাংবাদিক হেনস্থা হয়েছে, আমার মনে হয় যে গত সরকারের আমলের তৈরি করা লিস্ট অনুযায়ী এখনো মনে হয় যে কিছু হেনস্থার ঘটনা ঘটছে। প্রথম কথা, লিস্ট হয়তো থাকাই উচিত না, আর যদি থেকেও থাকে স্পেসিফিক 2-4 জন, সেই লিস্ট যত কম হবে। লিস্ট আসলে কিসের বেসিসে হবে? না আমি তো মানে বললাম, আমি একজন সাংবাদিক হইলেই যে কেউ হত্যা মামলার আসামি হবে না, তা কিন্তু না। না, সেটা না। আবার একজন সাংবাদিক হলেই যে তিনি হচ্ছে গণহারে হত্যা মামলার আসামি হবেন, সেটাও তো না। না, সেটা না, আমি ওই জন্যই বলছি, বলছি লিস্ট যদি থেকেও থাকে রাষ্ট্রের প্রয়োজনে, সেটা যত কম হবে ওই রাষ্ট্রের ভাবমূর্তি তত বেশি উজ্জ্বল হবে। আওয়ামী লীগের একজন বিখ্যাত কবি আছেন, আবৃত্তিকার আছেন, উনি গুলশানের একটা খুব মারাত্মক হত্যা মামলার আসামি, সেনসিটিভ মামলার আসামি। তো ওনাকেও কি আমি সাংবাদিক কবি হিসেবে ট্রিট করবো নাকি না হত্যা মামলার আসামি হিসেবে ট্রিট করব? তো আমি বলছি ওই রকম স্পেসিফিক কেজের ক্ষেত্রে। এর বাইরে আমার মনে হয় যে যত লিস্টটা না থাকলেই ভালো, থাকলে যত হাতে গোনা 2-4 জন থাকলে রাষ্ট্রের জন্য ভালো। আচ্ছা, আপনি একটা প্রসঙ্গ বলছিলেন যে আসলে নিউজ করার কথা, শাহেদ ভাই বলছিলেন যে নিউজ করতে বলতেছেন, না হলে আসলে প্রধানমন্ত্রী কিভাবে জানবেন। দেখেন, আমাদের এখানে এখন কিন্তু যে ঝামেলাগুলো তৈরি হচ্ছে তা কিন্তু নিউজ কেন্দ্রিক না, রিপোর্ট কেন্দ্রিক না। এবং আমরা কিন্তু একটা বড় ধরনের মানে গণমাধ্যমের যে স্বাধীনতার একটা বড় জায়গা, যে ইনভেস্টিগেশন, সেটা কত বাংলাদেশে হাতে গোনা ইনভেস্টিগেশন হয় একদম। আমরা যেহেতু জিআইজেন আমি কাজ করে, আমি ইনভেস্টিগেশন কত রিপোর্ট হয়, কি হয়, সেগুলো আমাকে একটা তালিকা করতে হয়, রেডি করতে হয়। সেই সংখ্যাটা কিন্তু আমরা পিওর ইনভেস্টিগেশন বলতে যেটা বুঝি আসলে, সেই ইনভেস্টিগেশন সংখ্যা কিন্তু খুবই কম। ফলে দেখা যাচ্ছে যে গণমাধ্যমের মধ্যে যে আমাদের যদি একটু আত্মসমালোচনার জায়গায় আসি, গণমাধ্যমও কিন্তু, আমরা তো জানি যে আমরা যখন জার্নালিজমে পড়ছি আমরা জানি যে মালিকের একটা চাপ থাকবে, সম্পাদকের একটা চাপ থাকবে, বিজ্ঞাপনের চাপ থাকবে, এবং সরকার চেপে ধরবে সবসময় গণমাধ্যমকে চেপে ধরাটাই তো গণমাধ্যমের শক্তি, যে আমি আমার কোনো প্রভাব আমি তৈরি করতে পারি বিধায় যে আমার এন্ট্রি হয়। কিন্তু আমার এই কাজটাকে কিভাবে আমি মোকাবেলা করব, এই মোকাবেলাটার শক্তিটা কিন্তু সাংবাদিকতা দিয়ে মোকাবেলা করতে হবে। এখন আমরা যে ধরনের কাজ করার কারণে জেল খাটতেছি, মামলা হচ্ছে, সেটা কিন্তু খুব মানে আনন্দদায়ক কোনো ব্যাপার না। ধরুন নিউজ করতে গিয়ে মামলা হলো, আপনি একটা নিউজ করছেন, নিউজ করার কারণে ক্ষুব্ধ হলো, তারা ক্ষুব্ধ হয়ে আপনার বিরুদ্ধে মামলা করছে, সেটার মধ্যে আমার বিরুদ্ধে যেমন অনেকগুলো মামলা আছে, তাই না, আমার বিরুদ্ধে। তো সেটা কিন্তু একদম পারফেক্ট হচ্ছে নিউজের জন্য, সেই নিউজের জন্য মামলা, এটা মানা যায়, এটা লড়াই করা যায়, এটা। কিন্তু আমাদের সাংবাদিকতার মধ্যেও কিন্তু এখন এমন কিছু কারণে মামলা হয়। আবার দেখা যাচ্ছে সাংবাদিকরা কিন্তু এক ধরনের কাজে জড়িয়ে যান, যে
এই সরকারকে ফেলে দিতে হবে, ওই সরকারকে আনতে হবে, এটা তো সাংবাদিকদের কাজ মানে না। অ্যাক্টিভিজমের, জার্নালিজমের জায়গায় অ্যাক্টিভিজমে চলে গণমাধ্যমের কিন্তু যাচ্ছে। কাজ না। যেমন শাহেদ ভাই আমেরিকাতে থাকে, আমাকে প্রায় এই প্রশ্নটা আমার স্টুডেন্টদের কাছে বা জার্নালিস্ট, জুনিয়র জার্নালিস্ট অনেকের কাছে আমাকে শুনতে হয় যে আমেরিকাতে তো সব পত্রিকা দুটো দলের পক্ষে কাজ করে, কিন্তু এইটা কিন্তু এভাবে একটা কমন বিষয় না। তারা এডিটোরিয়াল, তাদের হয়তো একটা পলিসি আছে এডিটোরিয়ালের জায়গায়, কিন্তু নিউজের জায়গায় তো তারা কম্প্রোমাইজ করে না, তাই না? নিউ ইয়র্ক টাইমস বলি, ওয়াশিংটন পোস্ট বলি, নিউজ তো নিউজ। এডিটোরিয়াল জায়গায় সে হয়তো ট্রাম্পকে সাপোর্ট করে, কেউ হয়তো ডেমোক্রেটদের সাপোর্ট করতেছে, এরকম জায়গায়। কিন্তু আমরা কিন্তু নিউজটাকেও ম্যানিপুলেট করে ফেলি কারো পক্ষে কিন্তু আমি বিপক্ষে, এই এটার জায়গায় জন্য। একটা জিনিস তো একটু সেই জায়গায় আমি বলি যে যদি আমরা নিজেরা কোনো জায়গায় সংশোধন না হই, নিজেদের চাপ কমানোর জন্য নিজে, তারপরে এতগুলো চাপ মোকাবেলা করে যদি আমি নিজে সেন্সর করি, নিজেরই সেন্সরশিপ আরোপ করি, যেমন বিগত সরকারকে আমরা খুব, সাংবাদিকরা খুব উৎসাহ দিয়ে দিলেন যে এত ভালো সরকার, গণমাধ্যমের জন্য এত মানে মুক্ত গণমাধ্যমের জন্য এমন অসাধারণ সরকার আর হয়তো কোনোদিন আসবে না। কিছুদিন পরেই আমাদেরকে উল্টে যেতে হলো যে এই কি করতেছে, গণমাধ্যমের প্রধানতম শত্রু হয়ে গেল হচ্ছে এই সরকার, এবং গণমাধ্যমকে টিকতে দিচ্ছিল না শেষে। সেই প্রসঙ্গ তো আসছে। তো আপনি আপনি আপনার জায়গায় যদি থাকেন, আপনি নিউজ দিয়ে মোকাবেলা করেন। হ্যাঁ, সরকারের চাপ বলেন, অন্যদের চাপ বলেন, নিউজ দিয়ে, আপনাকে সংবাদ দিয়ে মোকাবেলা করতে হবে, ইনভেস্টিগেশন দিয়ে মোকাবেলা করতে হবে। আপনি অন্য কোনো কিছু আলোচনা করে, সমালোচনা করে, সমঝোতার ভিত্তিতে সরকারের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে এটা কিন্তু আপনি কখনো মোকাবেলা করতে পারবেন না। এতে সরকার কখনোই আপনার সেই স্বাধীনতা আপনি অর্জনই করতে পারবেন না। সরকার চেপে ধরবে, আরো বেশি চেপে ধরবে। এজন্য যেটা দরকার, আপনি আপনার নিউজ করেন, নিউজের মতো কাজগুলো করেন। এখন রাজনীতি করতেছে রাজনীতিবিদরা, অথচ আপনি গণমাধ্যম চেষ্টা করতেছেন এই সরকারকে আজকে ফেলে দিবেন, ওই সরকারকে নতুন করে আনবেন, এই সরকারকে। এটা তো কোনো সরকারের কাজ না। 5 বছর ভোট হবে, যখন ভোট হবে তখন আপনি সরকার একটা পক্ষ নিতে পারেন, আপনার এডিটোরিয়াল পলিসি অনুযায়ী আপনি একটা পক্ষ নিতে পারেন, ও এডিটোরিয়াল পক্ষ অনুযায়ী আরেকটা পক্ষ নিতে পারে। কিন্তু সবসময় যদি আমরা এইসব চিন্তা করতে থাকি, আমাদের সাংবাদিকদের মধ্যে যদি এই চিন্তাগুলো আসতে থাকে ক্রমাগত, তাহলে কিন্তু আপনি ভালো সাংবাদিকতা করতে পারবেন না। কারণ যখন আপনার পেছনে সমস্যা থাকবে, নিজের সমস্যা থাকবে, তখন তো অন্যরা আপনাকে অনেক বেশি চাপে ধরার চেষ্টা করতে পারবে, তাই না? আজকে সাংবাদিকদের বিরুদ্ধে দেখেন এত মামলা, অনেক সাংবাদিক জেলখানাতে। খুব বেশি কি প্রতিবাদ আমরা দেখি? খুব বেশি কিন্তু দেখি না। কারণ অনেকেই আমরা মনে করি যে যেসব সাংবাদিক তারা কোন নিউজের কারণে এটা হলেন। যেমন আনিস আলমগীরকে যখন গ্রেপ্তার করলো, আমরা সুস্পষ্ট জানতাম যে তিনি কথা বলার জন্য গ্রেপ্তার হয়েছেন, মত প্রকাশের জন্য তিনি গ্রেপ্তার হয়েছেন। তখন কিন্তু এটার প্রতিবাদ করছে সবাই। আমি বিএনপির যদি লোকজন কথা বলি, তারা প্রতিবাদ করছে। আমি শাহেদ ভাইকে তো একের পর এক প্রতিবাদ করতে দেখছি সব জায়গাতে। বিএনপির আমার অনেক পরিচিত বন্ধু বান্ধব দেখছি, তারাও কিন্তু এটা খুব প্রকাশ করছে। রোজিনা আক্তারকে যখন গ্রেপ্তার করা হলো, আপনার মনে আছে সবাই ই করছে। এখন নিউজের কারণে, মত প্রকাশের কারণে যদি আপনি ক্ষতিগ্রস্ত হন, তাহলে সবাই ঐক্যবদ্ধ হবে। কিন্তু যদি অন্য কোনো কারণের আপনি আমরা অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে মামলাগুলোর জায়গায় কিন্তু মানুষ আপনার পক্ষে দাঁড়াবে না। এটা একটা আমাদের জন্য সমস্যা। তো আমার মনে হয় গণমাধ্যমের আমাদের আত্মসমালোচনার দরকার আছে। আমরা জানি আমাদের প্রচুর চাপ থাকবে, আমাদের প্রচুর ঝুঁকি থাকবে এই প্রফেশন। এটা যদি আমরা চিন্তা করতে থাকি সারাক্ষণ, যে এটাকে সরকারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ রেখে আলোচনার মাধ্যমে যদি আমরা সাংবাদিকতা করতে যাই, তাহলে ওই সাংবাদিকতা তো বন্ধুত্বপূর্ণ সাংবাদিকতা হবে না। এটা সরকারের জন্য কোনো কাজে আসবে না, সাংবাদিক প্রফেশনের জন্য কোনো কাজে আসবে না। আমি এইখানটাতে একটা বিষয় যে এটা নিশ্চিত হবে যে আসলেই সাংবাদিকদের বিরুদ্ধে যেই মামলাগুলো হয়, একটা তো হলো যে নিউজের কারণে, সংবাদ প্রকাশের কারণে একটা ধরন, কিন্তু এটার সংখ্যা সম্ভবত অনেক কম, এবং অনেক বেশি হচ্ছে আলোচনায় আসা বিষয়গুলোর মধ্যে আছে হত্যা মামলা, দুর্নীতি, এই ধরনের, যেটা আসলে সাংবাদিকতার সঙ্গে না, ফৌজদারি অপরাধ আলাদাভাবে। এটা আমি এইখানে তানভীর সোহেল যে প্রসঙ্গটা বললেন, নিউ ইয়র্ক টাইমসের প্রসঙ্গ আসলো, ওয়াশিংটন পোস্টের প্রসঙ্গ আসলো, যে এডিটোরিয়ালি পজিশন নেওয়া। এডিটোরিয়ালি যদি আমি পজিশন নিয়ে থাকি, তাহলে সেটা আমার রিপোর্টে তো এটা প্রভাব পড়বার কথা। আমি একটু যদি বিষয়টাকে একটু ক্লিয়ার করি, যে আমি যখন ইরান ওয়ার দেখছি বা হচ্ছে আমি যখন ফিলিস্তিন ওয়ারের দিকে তাকাচ্ছি, তখন এডিটোরিয়াল পজিশনিং এর কারণে আমরা জানি যে নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক হচ্ছে পদত্যাগ করে সেটা হচ্ছে প্রকাশ করেছেন যে তাকে চাপ দেওয়া হচ্ছিল এই বিষয়ক অবস্থান নিয়ে বা এই ধরনের নিউজগুলো কম দেওয়ার জন্য। সেক্ষেত্রে তো রিপোর্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে, এডিটোরিয়াল পজিশনের কারণে তো হচ্ছে। আমি যে চর্চাটা দেখেছি যে পত্রিকাগুলো স্পেসিফিক বলে যে ফর দিস রিজন আমরা মনে করি এবার ডেমোক্রেট শুড উইন দ্য ইলেকশন, অথবা ভোট ফর হিলারি, অথবা ভোট ফর বার্নি, অথবা ভোট ফর কি বলে এটাকে হোয়াটএভার ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, তো যেমন নিউ ইয়র্ক পোস্ট একটি রিপাবলিকান, এটাকে কি বলে, রিপাবলিকান পত্রিকা,
কিন্তু যখন নিউ ইয়র্ক সিটির নির্বাচন হইল, একজন ডেমোক্রেট প্রার্থী এরিক অ্যাডামসকে তারা সমর্থন দিল, বলল এই কারণে যে না, আমরা মনে করি এই কারণে এরিক অ্যাডামস শুড বি অ্যাওয়ার্ডেড দ্য মেয়রাল ইলেকশন। তো ওইটার চর্চা তো আমাদের এখানে নাই। মানে আমাদের পত্রিকাগুলো এডিটোরিয়াল পজিশন, আমার হিসাবে আমি দুইবার এডিটোরিয়াল পজিশন নিতে দেখছি। একটা হলো সমকালকে দেখছি যখন 2013 সালে যুদ্ধাপরাধের মামলায় যখন কাদের মোল্লার ফাঁসি হইল না, তখন সমকাল একটা বক্স রায় করেছিল যে এই রায় মানি না। দ্যাট ওয়াজ দ্য এডিটোরিয়াল আমার দেখা মতে প্রথম। সেকেন্ড দেখলাম 2014 সালে যখন নির্বাচন হলো, সেই নির্বাচনের পর বাংলাদেশের আর কেউ কথা বলে নাই, কিন্তু প্রথম আলো লিখছিল জাল ভোট কলঙ্কিত নির্বাচন। দ্যাটস এডিটোরিয়াল পলিসি এবং এডিটোরিয়াল মানে জাজমেন্ট। এইটা আমরা বাংলাদেশে আর কোনোদিন আমার চোখে পড়েনি, হয়তো আপনাদের চোখে পড়েছে, কিন্তু আমরা বলছি আমাদের সাংবাদিকতা ওই জায়গায় নিয়ে যায়নি। এখন দেখেন সিটিং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিদিন CNN, BBC, নিউ ইয়র্ক টাইমসকে গালাগালি করছে না, এবং যাচ্ছে তাই ভাষায় গালাগালি। আমরা তো অ্যাটলিস্ট ওই জায়গাতে ধরেন শেখ হাসিনা অনুকরণ করতো, কিংবা শেখ হাসিনার দেখা দেখে হয়তো ডোনাল্ড ট্রাম্প অনুকরণ করা শুরু করলো, যে প্রথম আলো ডেইলি স্টার জাতির শত্রু, তারপর ওইটা আবার শেখ হাসিনা চলে যাওয়ার পর শেখ হাসিনার পর জামাত শিবির সেটাকে অ্যাডপ্ট করলো। কিন্তু মানে আমাদের তো সামনে এই উদাহরণও আছে যে ডেইলি স্টার, প্রথম আলো হেন কোনো বিষয়ে বিএনপি এবং তারেক রহমানের যে চরিত্র হনন, একটা জায়গা তারা তো কোনোদিনের জন্য ছাড় দেয় নাই, তাই না? তো সেই জায়গায় তাদের ক্ষতিগ্রস্ত হওয়ার পরে তাদের পাশেই দাঁড়ানোর যে রাজনীতি, সেটাও তো আবার এই সরকার তারা করছে। যারা যখন বিরোধী দলে ছিল তখনও করেছে, এখনো খুব স্ট্রংলি যদি গণমাধ্যমের পাশে দাঁড়ানোর কোনো কথা বলে থাকে তাহলে এরা করছে। সুতরাং আমি মনে করি যে ডুইং মানে এটাকে রেগার্ডলেস অফ এটাকে আপনি পিআর বলবেন আর যাই বলবেন, কিন্তু আমি এগুলোকে পজিটিভ হিসেবেই দেখি। কিন্তু আপনাকে এটাও মানতে হবে যে দেয়ার আর পলিটিক্যাল এলিমেন্টস, যে বিএনপির অভ্যন্তরেও হয়তো অনেক মানুষ চায় না যে সরকার এত উদার হোক, তারা চায় যে আরো বেশি মাত্রায় গণমাধ্যমকে তারা চেপে ধরুক আর কি, আছে দেয়ার আর এলিমেন্টস। এখন আনিস আলমগীরের গ্রেপ্তার কি, এটা কি ইউনূস সরকার নিজে উদ্যোগে করেছে, বিএনপি চাপ দিয়েছে, না যারা ডাকসুর নির্বাচিত নেতা কিংবা মবস্টার হিসেবে পরিচিত তারা সরকারকে আলটিমেটাম দিয়েছে যে তাকে করতে হবে এটা? সো জনচাপ তথাকথিত, আবার হয়তো সরকার এটাও চেয়েছে যে তোমরা একটা মিছিল করো, আমরা গ্রেপ্তার করায় দেখাচ্ছি, তাই না? সময় টিভির যে 4 জন ছেলে মেয়েকে চাকরিচ্যুত করলো নির্বাচনের পর, বিএনপি বলেছে যে তোমাদের এই 4 জন ছেলে মেয়ে শিবির করতে, এদেরকে বহিষ্কার করো, না তাদের ইন্টারনাল যে ফাইন্যান্সিং এবং অন্যান্য কারণে নির্বাচনের পর দিন তাদেরকে চাকরিচ্যুত করা, যার দায়টা চলে আসলো সরকারের ঘাড়ে। তো এই ধরনের নানান এলিমেন্ট আছে, মানে নানান বিষয় আছে, এইগুলো থাকবে একটা সোসাইটিতে, থাকবে। এর মধ্যে দিয়েও মানে আমাকে এগিয়ে যেতে হবে, ভালো করতে হবে, সেটাই মনে করি আমি সবচেয়ে বড় যুক্তি। আমি এই যে তানভীর সোহেলের কাছে যেতে চাই একটা বিষয়, সেটা হচ্ছে অনুসন্ধানী সাংবাদিকতা বা ইনভেস্টিগেটিভ রিপোর্ট বা ইনডেপথ যেই রিপোর্টিং, সেইটার জায়গাটাতে আমরা পিছিয়ে আছি আপনি বললেন। এবং আমরা রিসেন্ট টাইমে দেখলাম যে শিশুদের মৃত্যুর সংখ্যা যখন বেড়ে যাচ্ছে হামে, তখন আমরা যেন ফাইন্ড আউট করলাম যে হামের টিকাটা দেওয়া হয়নি। অথচ এটা তো মানে যখন আমি ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাববো, 2025-এ দেওয়া হয়নি, 2024-এর টাইমটা আমরা মিস করেছি, বা এই রিলেটেড যেই চুক্তিটা সেটা থেকে আমরা বের হয়ে এসেছি, এই রিপোর্টটা তো আসলে ওই সময়ই হওয়ার কথা, আমার এতগুলো শিশু মৃত্যুর পর তো হওয়ার কথা নয়। তাহলে এইটা আটকাচ্ছে কোথায়? রাষ্ট্রীয় চাপের কথা বিবেচনা করে সেন্সরশিপের জায়গায় আটকে যাচ্ছি আমরা, নাকি হচ্ছে আমরা ঠিক ট্র্যাক ডাউন করতে পারছি না যে এইটাই রিপোর্ট? একটা জিনিস হচ্ছে যে লাস্ট দিয়ে শুরু করি, যে মাঝে মাঝে কিছু কিছু সময় আমাদের তৈরি হয় পলিটিক্যাল, মানে ওই যে বললাম যে স্থিতিশীলতা থাকে না, সবকিছু রাজনীতিকরণ হয়ে যায়, রাজনীতির দিকে আমরা ঝুঁকে যাই। এবং যে জন্য কিন্তু ওয়ার্ল্ডে অর্থাৎ ইউরোপ আমেরিকাতে যদি আমরা দেখি, ছোট ছোট নিউজ রুম হচ্ছে, যারা শুধু হয় ইনভেস্টিগেশন নিয়ে কাজ করে, যাদের কিন্তু রাজনৈতিক কোনো ই নাই, মানে অর্থাৎ রাজনীতিতে থাকলে নিউজ হবে, না হলে নিউজ হবে না সেটা, কিন্তু তারা অন্য কোনো কিছু না, তারা শুধু নিউজ করে এবং সোসাইটিতে একটা পরিবর্তন আনে ওই রিলেটেড নিউজ দিয়ে। এটা এখন অনেক গণমাধ্যমে এটা তৈরি করছে যে কারো পক্ষে কিন্তু এখন নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট হতে $100-150 বিলিয়ন হয়তো ইনভেস্ট করতে হবে, তারপরেও সেটা সেখানে দাঁড়াবে কিনা আদতে, সেই ফলে এখন এক ধরনের সহযোগিতা, কিছুটা অলাভজনকভাবে নিউজ রুম চালাচ্ছে যেন
সোসাইটির কোথায় কি সমস্যা, সেই সমস্যাগুলো আমরা আমাদের কাজ হবে সেটা তুলে ধরা। আমাদের কাজই হবে ইনভেস্টিগেশনের জায়গায়। তো বাংলাদেশে কিন্তু এই জায়গাটা চরমভাবে অনুপস্থিত আছে। আপনি দেখবেন সব গণমাধ্যমের ক্যারেক্টার কিন্তু মোরাললেস একই রকম। দিনের ঘটনা, দিনের যে পলিটিক্যাল আলাপ বা নর্মাল যে করাপশন, দুর্নীতি, এগুলো নিয়ে যে সব কথাবার্তা হয়, এগুলোই আমরা শুধু করতেছি। কিন্তু কোনো একটা গণমাধ্যম তৈরি হয়নি এখন পর্যন্ত যে গণমাধ্যমটা শুধু ইনভেস্টিগেশন নিয়ে কাজ করে বা স্টোরি নিয়ে কাজ করবে, সেটা ইন ডেপথ হবে, ডেথ স্টোরি হবে। যদি এটা হতো তাহলে আপনি এই যে বললেন যে হামের কথাটা, যে হাম আমরা অ্যাভয়েড করে গেছি কিনা, আমার কাছে মনে হচ্ছে অ্যাভয়েড করি না, আমরা আসলে জানতে পারি নাই ওই সময়টায়। যখন হাম হওয়াটা শুরু হলো, ৩২ জন মানে উপসর্গ এবং মিলায় ৩২ জন যখন প্রথম মারা গেল, যখন মানে রাজশাহী ইসের ডক্টর আইসিইউ দিতে পারলো না বলে যখন রাজস্বাস্থ্য মধ্যে, তখন কিন্তু বিষয়টা সামনে আসছে। এবং আপনি দেখেন যে এই ধরনের স্টোরি নিয়েও কিন্তু আমরা, বাচ্চারা মারা যাচ্ছে সেটা নিয়েও কিন্তু আমরা ওই যে রাজনীতিতে যাচ্ছি, যে ইউনূস সরকারের সময় কি টিকা দেওয়া হয়েছে, আওয়ামী লীগের সরকারের সময় কি টিকা দেওয়া হয়েছে, বা ইদানিং আপনি দেখবেন যে ফ্যাক্ট চেকের মতো জায়গাগুলো, যেটা আসলে সত্য কথার কথা, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে কিছু কিছু ফ্যাক্ট চেকাররা কিন্তু এক ধরনের পলিটিসাইজ হয়ে যাচ্ছেন। তারা মনে করতেছেন এইটা ইউনূস সরকারের সমস্যা, সো এটা নিয়ে আমাকে লেগে থাকতে হবে। কিন্তু আমাদের যে নিউজের যে জায়গাটা, যেটি লাস্ট এসে science.org যে ওয়েবসাইটটা, তারা একটা প্রতিবেদন করে জানালেন যে মূল ঘটনাটা আসলে জানালেন যে তখনই ইউনিসেফ সতর্ক করছিল যে হামের টিকা নিয়ে এভাবে করতে গেলে কিন্তু ভয়াবহ একটা বিপদ হবে, এবং তিনি বলেছিলেন ফর গডস সেক, অর্থাৎ আল্লাহর দোহাই আপনারা, সরকারকে বলছিল, অন্তর্বর্তী সরকারকে, আপনারা এই কাজটা করতে যেন না, ওপেন টেন্ডারে যেন না, যেভাবে আনা হচ্ছে সেভাবে আনুক, না হলে কিন্তু এটা বিপর্যয় চলে আসবে। তো ওই সময় হয়তো কেউ আসলে হেলথের কেউ তো এটা খেয়ালই করে নাই যে এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে, যার কারণে কিন্তু ২৫ সালে হামের টিকা দেওয়া হয়েছে ৫৯% মাত্র, যেটা সাধারণত ৯০-এর মতো হওয়ার কথা আসলে, না এরকম থাকে। হ্যাঁ, ২৪ সালে ঠিকই ছিল ৮৪%, বাট ২৪ সালে এটা ওটা ঠিক যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল জুন মাসে, ফলে পুরোপুরি জুলাই মাসে, অর্থাৎ তারা কিন্তু পুরো টাইমটা পায় নাই তাদের উপরে। সেই তার মানে তারা যে ধারাবাহিকতা ৯০% বা ৯০ এটা তারা অব্যাহত রাখছে। কিন্তু সবাই দোষারোপ করতে গিয়ে, আমি দেখলাম মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু দোষারোপ করতে গিয়ে শুধু ডক্টর ইউনূসকে দোষারোপ করবেন না পেরে উনি কিন্তু বলেও দিলেন যে বিগত আওয়ামী লীগ সরকারের সময় হামের টিকার এই জায়গাটা প্রশ্ন। ফলে সব ধরনের এই ধরনের সত্য মানে অ্যাভয়েড করা, সত্যটা বেরিয়ে আসবে, এই জিনিসটা কখনো চাপা থাকবে না। কিন্তু সত্য নিয়ে এই ধরনের ফ্যাক্ট চেক বলি বা একটু মিথ্যা সত্য মিথ্যা মিশায় যখন আমরা কথা বলি, এই কথাগুলো নানাভাবে ছড়ায়, ফলে বিতর্ক তৈরি হয়। কিন্তু এখানে বাচ্চারা মারা যাচ্ছে, কিন্তু এজন্য গণমাধ্যমের দরকার ছিল সুস্পষ্ট ইনভেস্টিগেশন, যে আসলে কি হয়েছে। কিন্তু গণমাধ্যম কিন্তু ব্যালেন্স করতে গেছে যে না, আমরা দুই সরকারকেই দোষারোপ করতে হবে। হ্যাঁ, বিএনপি সরকারের উপর আমি অবশ্যই দোষারোপ করবো না, কারণ তারা কেবলমাত্র সরকারের ক্ষমতায় আসছে। এখন এই যে দোষারোপ করতে গিয়ে আসলে দোষারোপের মূল ব্যাপারটা না, মূল ব্যাপারটা হচ্ছে যে ভয়ঙ্কর স্বাস্থ্যক্ষেত্রে একটা অবস্থা তৈরি হয়েছে। ৩০০ বাচ্চা কিন্তু অলরেডি হামে অথবা উপসর্গে মারা গেছে। যারা উপসর্গে মারা যাচ্ছে ধরে নেওয়া যাচ্ছে তারা হামেই মারা গেছেন। আর এরপরে চিকিৎসাহীন বাংলাদেশে বহু মানুষ থাকে, যেটা আসলে সংখ্যাটা হয়তো আসেই না সামনে। তাহলে এত বড় ঘটনা বাংলাদেশে ঘটে গেল, সেটা নিয়ে কিন্তু আমরা সেরকম প্রপার ইনভেস্টিগেশন দেখি না। এই যে নিউজে ব্যালেন্স শব্দটা তৈরি হয়েছে, ব্যালেন্স শব্দটা মানে কি? ব্যালেন্স হচ্ছে যে আপনার বিরুদ্ধে অভিযোগ থাকলে আপনি অবশ্যই সেই ব্যক্তির বক্তব্য নেবেন, ও তাদের বক্তব্য আছে কিনা, অন্য পক্ষের বক্তব্য আছে কিনা, এগুলো থাকবে। কিন্তু আপনি ইনফরমেশন ব্যালেন্স করতে গেলে তো হবে না। তথ্য তো তথ্য, ডেটাটা অ্যাকুরেট ডেটাই আপনাকে দিতে হবে। কিন্তু আমরা এই অ্যাকুরেট ডেটা দিয়ে দেখতে যাচ্ছি যে ডক্টর ইউনূস খেপে যাবে, তার উপরে শুধু ওকে তাহলে একটা আওয়ামী লীগের উপরে দোষারোপ করে দিই। এই ধরনের জার্নালিজমের কারণে কিন্তু ভয়ঙ্কর রকম ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ। এবং ভালো সাংবাদিকতা, যে আমরা বলি যে মুক্ত গণমাধ্যমে প্রতিষ্ঠার পেছনে বা শক্তিশালী গণমাধ্যম হওয়ার পেছনে কিন্তু এগুলো এক ধরনের সমস্যা। এই সমস্যাগুলো থেকে কিন্তু গণমাধ্যমকে বের হতে হবে। গণমাধ্যম যদি নিজে এগুলো থেকে বেরোতে না পারে, তাহলে কেউ এসে আপনাকে স্বাধীনতাও দেবে না, কেউ কোনো কিছু করবেও না। আর যেসব জায়গায় আমরা যে ধরনের কর্মকাণ্ড মাঝে মাঝে আমরা সাংবাদিকরা করে বসি, আপনি দেখবেন যে আমির খসরু মাহমুদ চৌধুরী সম্প্রতি বললেন যে বিএনপি বিটের কিছু রিপোর্টারকে তিনি ডিরেক্ট বলছেন যে আপনারা বিএনপির সাংবাদিক হন না। তাই অতীতে কিন্তু আমরা আওয়ামী লীগের সাংবাদিক দেখছি, তো আপনারা বিএনপির সাংবাদিক হন না, সাংবাদিক হন। দেখেন কতটা লজ্জার ব্যাপারটা না, সাংবাদিকরা কি এরকম বলে ফেললো যে আপনারাই এইগুলো করতে আসেন, তদবির করতে আসেন, এই ধরনের কথা বলতে আসেন। তো এই জায়গা থেকে সাংবাদিকদেরকে বেরোতে হবে, সাংবাদিকদেরকে সবকিছু জবাব দিতে হবে সাংবাদিকতা দিয়ে। সমস্ত কিছু জবাব হচ্ছে সাংবাদিকতা। আমার ইনফরমেশন, আমার ডেটা, এটা হচ্ছে আমার জবাবের মূল হাতিয়ার। ভেটিং করা, তথ্য ভেটিং এর জায়গায় যাওয়া এক বিষয়, আর একটা হচ্ছে তথ্য ব্যালেন্সের বিষয়। শাহেদ আলমের কাছে এই প্রসঙ্গটাতে একটু যেতে চাইবো যে এই যে মানে
তথ্যের ব্যালেন্স করতে গিয়ে আমরা সাংবাদিকতা থেকেই সরে যাচ্ছি কিনা আলটিমেটলি, এবং সেইটার একটা জায়গা বা আমরা ওই যে অ্যাক্টিভিজম করতে গিয়ে জার্নালিজমকে গুলিয়ে ফেলছি কিনা। এই ক্ষেত্রে একটা তথ্য যদি আমি দেই, সেটা হচ্ছে 5 মে শাপলা চত্বর যেই ঘটনা, সেটা নিয়ে আমরা দেখলাম যে একটা প্রতিবেদন এলো এত বছর পরে, যে সেখানে আসলে নিহত কতজন ছিল ঢাকায়, সেটা সংখ্যা হচ্ছে 32। আমরা শুনেছি বা প্রচারটা ছিল হাজার হাজার, কেউ কেউ হয়তো একটা ফিগার বলেছে, বিচিত্র সব নাম্বার। বিএনপির সাদেক হোসেন খোকা ওই সময় 3000 বলছিলেন। হ্যাঁ, তার press সাদেক conference। হোসেন খোকা হয়তো 3000 বলেছেন। এর বাইরেও একদম খুবই বিচিত্র, কেউ বলেছে 10,000 মারা গেছে, কেউ বলেছে 5,000 মারা গেছে, কেউ আবার খুবই ইন্টারেস্টিংলি হয়তো বললেন যে 1762 জন মারা গেছে। মানে আহ, কিছু ডেফিনিট নাম্বারও হচ্ছে সামনে এলো। কিন্তু আমরা সর্বশেষ এটা জানলাম একটা ইনভেস্টিগেশনের মধ্য দিয়ে, চিফ প্রসিকিউটর জানাচ্ছেন এটা। তো এই যে সেই সময়টাতে আমরা প্রচলিত সংবাদ মাধ্যমগুলোকেও দেখেছি এই সব ডেটার কিছু কিছু ক্যারি করতে, সেইটাকে নিয়ে এক ধরনের খুবই পপুলার শব্দ এখন ন্যারেটিভ, এক ধরনের ন্যারেটিভ বিল্ড হলো, সেইটা দিয়ে হচ্ছে সেইটার প্রভাব কিন্তু এখন পর্যন্ত আছে নানাভাবে, বিশ্ববিদ্যালয় চত্বরগুলোতে আছে নানান ধরনের। আমি যদি বলি শিক্ষা কার্যক্রমের সাথে সম্পৃক্ত বিভিন্ন অ্যাক্টিভিটিজের সাথে জুড়ে গেছে এই বিষয়গুলো। তো এটাকে আপনি কিভাবে? প্রথম কথা হচ্ছে যে অবভিয়াসলি এই সমস্তগুলোর উদয় হয় কখন, যখন ইনফরমেশনকে সাপ্রেস করার চেষ্টা করা হয়, তখন মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন নানানভাবে ডালপালা বিস্তার করে। সেটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। এবং আপনি যদি শাপলা চত্বরের ঘটনাও দেখেন, সেখানেও কিন্তু এটা হয়েছে। সরকার যখন বলেছে কিছুই হয়নি, তার বিপরীতে কিন্তু এরকম হয়েছে যে না, লাশ লুকিয়ে ফেলার জন্য এই কথা বলছে, কিছুই হয় না, কিন্তু কিছু তো হয়েছে। এক রাত্রেই 32 জন মাদ্রাসা শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনা তো একটা খুব স্বাভাবিক ঘটনা না, তাই না? এটা তো খুব অস্বাভাবিক ঘটনা। তো 32 জনের লাশ যেখানে পড়েছে, তার মানে আহত হয়েছে আরো অন্তত 3-4 গুণ। তারা তাদেরকে কোথাও না কোথাও হাসপাতালে না পাঠিয়ে অন্য কোথাও পাঠানো হয়েছে। এই যে লুকিয়ে রাখার যে জিনিসটা, সেইটা আমার মনে হয় যে এই মিস ইনফরমেশন ডালামা ফেলছে। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে অধিকার এবং অন্যান্য সংগঠনগুলো যখন তদন্তে আসলো, এই সংখ্যাটা নিঃসন্দেহে 32-এ তারা রাখে নাই, আরো বেশি রেখেছে, যার টোলও তাদের উপর দিয়ে যেতে হয়েছে। তাদের মামলা অধিকারের নাম্বারটা সম্ভবত 63 তারা 63 ছিল। 63। তো এখন আবার আমি বলতে পারি, ধরেন এগুলা একটা নিপীড়ক রাষ্ট্রের যে চরিত্র হয়, তার সবগুলোই তো সে সময় ছিল, এটা অস্বীকার করবেন কেমনে? আমি যে এলাকার ছেলে, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, 2013 সালে জামায়াত বিরোধী যে স্ট্রাইকিং অভিযান ছিল, 2014 সালের যে নির্বাচন কেন্দ্রিক যে প্রতিরোধের রাজনীতি ছিল, সেই রাজনীতিতে কত মানুষ যে প্রাণ হারিয়েছে, ধান খেতে নিয়ে গিয়ে মানুষকে মেরেছে, তাদের ট্রেস পাওয়া, মানে আমরা জানি যে ওই বাড়ির এজো মারা গেছে, ওই জায়গায় মারা গেছে, এই বাড়ির মারা গেছে, কিন্তু এগুলো কি রাষ্ট্র সেইভাবে তদন্তে এসেছে? আপনারা কি কোনোদিনই জানতে পেরেছিলেন যে এখানে এরকম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে? তার মানে কি? মানে বিষয়টা হলো, রাষ্ট্র নিপীড়ক হলে আসলে আপনার কোনো তত্ত্ব কথাই সেখানে আর কাজে আসে না। ইনফরমেশন ব্যালেন্স করার যে কথাটা বলছেন, আমি মৃত্যুর সাথে কোনো কিছু ব্যালেন্স করতে পারি না, তো হত্যাকাণ্ডের সাথে কোনো কিছু ব্যালেন্স করতে পারি না, তাই না? তো ওই জায়গায় আমাদের যে এটা আছে। আরেকটা বিষয় হলো যে ধরেন যেটা আমি বলছি যে ওই তথ্যের ব্যালেন্স করাটার যে দায়বদ্ধতার কথা। এখন তথ্যের ব্যালেন্স আমরা কিভাবে করি? এটাও পার্ট অফ এথিক্যাল জার্নালিজম, যে আমি যখন একটা তথ্য পাবো, সেই তথ্যটা আমি 3টা জায়গা থেকে একেবারে নির্দিষ্ট জায়গা থেকে ক্রস চেক করে, আমি 3টা জায়গা থেকে ক্রস চেক করে এই তথ্যটা বলবো, এবং তথ্যটা যার এগেনস্টে এসেছে, যার কে কেন্দ্র করে বলা হচ্ছে, তার মতামত নিব যে আপনার বিরুদ্ধে এই ধরনের তথ্য এসেছে, এই ধরনের ফাইন্ডিংস আমাদের, হোয়াট ডু ইউ সে, হাউ ডু ইউ ডিফাইন দিস? এখন এই তথ্য আসার পর যদি সরকারের তরফ থেকে ওভারলুক থাকে, কিংবা যারা দায়িত্বে ছিল তারা যদি কিছু না বলে, তাহলে এটাই আমাকে বলতে হবে যে আমরা চেষ্টা করেছি, কোনোভাবেই আমরা এটা তার মতামত জানতে পারিনি, কিন্তু আপাতত তথ্য বলছে এইটাই। তো আমরা তো জানি ডক্টর ইউনূস সরকারের আমলে হয়তো ভালো কিছু মানুষ ছিল, আমি একবারে সবাইকে খারাপ বলছি না, কিছু কোয়ালিফাইড মানুষ হয়তো কাজ করেছে, কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় যিনি চালিয়েছেন, তিনি কি কোনোভাবেই কোয়ালিফাইড বলতে পারি কিনা আমরা? তার কি স্বাস্থ্য নিয়ে দন্তস্ব পর্যন্ত জানা ছিল কিনা? সুতরাং উনি তো জানবেনই না যে এটা কিভাবে হয়েছে। তো এই যে নেপোটিজমের কারণে এবং অতিরিক্ত একটা বিশেষ আঞ্চলিক এলাকার মানুষকে ক্ষমতায়িত করার যে
টেন্ডেন্সি, সেখান থেকে কিংবা আমার নিজের লোককে বসানোর, এই জন্যই তো সরকার ফেইল করে, এই জন্যই তো রাষ্ট্র ফেইল করে যে রাইট মানুষটাকে যদি আপনি রাইট, রাইট জায়গায় না বসিয়ে, যদি আপনি এটার ব্যক্তি পছন্দ এবং নেপোটিজমকে যদি আপনি ইয়ে করেন, তাহলে এটার দায়ভার কিন্তু কেবল এটা টোলটা নেপোটিজম কি কেবল অন্তর্বর্তী সরকারের পরে এই নির্বাচিত সরকারের পিরিয়ডে কি নেপোটিজমের কোন রেস্ট্রিকশন আছে? এখন আমি নেপোটিজমটা বলবো না সেভাবে। কিন্তু একেবারেই এটার জাজমেন্টটা হয়তো আপনারা করবেন কিংবা অন্যরা করবেন, আরো যারা আছেন। আমরা তো এই সরকারের মূল্যায়ন করার জায়গায় এখনো আসিনি। সময়টা খুবই কম। কিন্তু আপনাকে এটাও দেখতে হবে যে একেবারে মানে আম খুবই কাছের মানুষ, অগণিত মানুষ তারা ক্ষমতার ধারে কাছেও আসতে পারে নাই এখনো। হুম, যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ছিলেন তারাও ও ধারে কাছে আসতে পারে নাই এখনো। এমনকি জিয়াউর রহমানের আম আম আমি যদি ভুল না করে থাকি, আমার তথ্য যদি গড়বড় না থেকে থাকে, বিএনপি মিডিয়া সেল যিনি পরিচালনা করেন একজন ডাক্তার ভদ্রলোক আছেন। তো উনিও তো পারিবারিকভাবেও সম্পর্কিত। কিন্তু উনি কিন্তু কোনো দায়িত্বে নাই। তো নেপোটিজমকে আমি ওইভাবে বলব না। কিন্তু হ্যাঁ, এটা ঠিক যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কারো না কারোর উপরে আসে, তার চেনা জানা মানুষটাকেই তিনি কাজে লাগাতে চান। সেই জায়গায় হয়তো কিছু বিষয় আছে। কিন্তু সেইটা নিশ্চয়ই সেই ঝুঁকি কিংবা সেই সফলতা সরকার প্রধান হিসেবে যিনি এই দায়িত্বগুলো পালন করবেন তার। কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি যে যদি এই চুজিং পারসনস গুলো যদি আমি রাইট জায়গায় না বসাই, যেই আ বিফলতা কিংবা ব্যর্থ হইলে তার টোলটা কিন্তু কেবল সরকার প্রধানের উপর একা আসে না, একটা দেশ ভোগে। আজকে যে ২৩৪ জন বাচ্চা মারা গেল হামের টিকা আমি রাইট টাইমে দিতে না পারে। ডিসিশন নিতে পারিনি বলে, এই টোলটা কি দেশের উপরে না? তা এটার টোল যদি আমি ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকের চেনা জানা একজন ভদ্রমহিলাকে স্বাস্থ্যমন্ত্রী বানাতে যেয়ে যদি এই টোলটা আমার জনগণের উপরে পড়ে, আমার বাচ্চাদের উপর পড়ে, একটা শিশুর জীবনও কিন্তু মারাত্মক ক্ষতিকর। মানে এইটার জন্য রাষ্ট্র কোনোভাবে এটার দায় এড়াতে পারে না। যদিও আমাদের বলি মানে আমাদের নানান সমস্যার মধ্যে আমরা অনেক কিছু মেনে নেই। কিন্তু কোন সভ্য দেশে এটা মেনে নেওয়ার মেনে নেওয়ার সুযোগ কথা না নাই। কোনোভাবে। সেই জায়গায় এটাকে অ্যাকাউন্টেবল করা এবং প্রশ্ন করা। ঠিক আছে, আমি জেলে ভরলাম না, শাস্তি দিলাম না। কিন্তু গণ আদালতে একজনকে দোষী সাব্যস্ত করা, সেটাও পার্ট অফ জবাবদিহিতার একটা পার্ট। জবাবদিহিতার অংশ। এখন এই সরকার এগুলো করবে কিনা আমি জানি না। কিন্তু আম এইটাই নিয়ম আরকি। আমি এইজন্যই বলছি যে নেপোটিজম, রাইট মানুষকে রাইট জায়গায় না বসানোর টোল শুধু সরকারের উপর যায় না। এটা দেশের উপরে যায়, দেশের মানুষ ভোগে। সো সেটা অনেক চ্যালেঞ্জের বিষয়। এখন সেই চ্যালেঞ্জটা নিশ্চয়ই মেনেই বর্তমান সরকার পরিচালিত হবে। এটা তো আমরা আশা করতেই পারি, তাই না? তানভীর সোহেল, এই যে ৫ই মের যেই ইস্যুটা যেইভাবে সামনে এলো, অনুসন্ধানী সাংবাদিকতা, আপনি যেহেতু প্রসঙ্গটা আগেই বলেছেন যে অনুসন্ধানী সাংবাদিকতার চর্চা আমাদের এখানে সেই অর্থে হয় না। তো সেই জায়গাটা যদি থাকতো তাহলে তো আমরা এই নাম্বারটা আমরা এত বছরে, সেটা বেশ আগে, আমার ১৩ বছর পার হয়ে গেছে। তো এই এক যুগের ভেতরে তো একটা সংবাদ মাধ্যম হলেও এটা বের করতে পারবার কথা ছিল, বা কাছাকাছি যাওয়ার একটা সম্ভাবনা থাকার কথা। এটা নিয়ে মানে যেহেতু ওই সময় আমি একেবারেই সাংবাদিকতা করি মাঠে, আমি ওই দিনের মাঠেও ছিলাম, আমি ওই দিন সারা রাতই আমি বাইরে ছিলাম। আহ, আমরা কিন্তু লাশ যেগুলা বলছি লাশের কথা সেগুলো আমরা দেখছি, সেই সংখ্যাটা আমরা কিন্তু লিখছি পত্রিকাতে, একেবারেই প্রথম আলোর পুরো পেজ জুড়ে কিন্তু সংখ্যা গুনে গুনেই আমরা লিখছি। আমরা সম্ভবত সবকিছু মানে দায়িত্ব নিয়েই বলতে পারি, প্রথম আলোর বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে, তারপর আরো খোঁজ নিয়ে ঢাকার বাইরে, এবং ঢাকার বাইরেও কিন্তু কিছু মানুষ মারা গিয়েছিল, ৪ জন বা ৬ জন মানুষ মারা গেছে। সব মিলিয়ে কিন্তু আমরা এই সংখ্যাটা ৩৪-এ পাইছিলাম, এবং সেটা কিন্তু আমরা প্রথমত তখন লিখছি। আমার মনে হয় আপনিও তখন প্রথমত ছিলেন বা তারপরে আসছেন। তো আমরা এটা করছি, ৩৪ জন সংখ্যাটা আমরা পাইছিলাম। ৬৩ সংখ্যাটা আমরা পুরোপুরি মিলাতে পারি নাই, আমরা অধিকারের ইসের ব্যাপারটা পুরোপুরি পাই নাই। পরবর্তীতে একটা সময়ে ৩৯ জন পর্যন্ত এটার একটা পাওয়া গেছিল, নাম পাওয়া গেছিল যে ৩৯ জন এই ঘটনায় সারা দেশে ওই ঘটনা বেসিক্যালি মারা গিয়েছিল তো ৩২ জন এইখানেই ঢাকার আশপাশে মিলায়। মোট সারা দেশে ৩৯ জনের মৃত্যু আমরা মনে হয় সম্ভবত, এটা যতটুকু মনে পড়ে ৩৯ জন এটা কনফার্ম ছিল এই ঘটনাতে। আহত ছিল অনেকেই আহত ছিল, বিভিন্ন হাসপাতালে ছিল। বিশেষ করে ওই সময় আপনি জানেন যে বাচ্চারা আসছিল খুব বেশি, শিশুরা ছিল। তো শিশুদেরকে চেষ্টা করা হয়েছিল যেন তারা একটু সেফলি চলে যেতে পারে। পুলিশও অনেক চেষ্টা করছিল, সাধারণ এরাও চেষ্টা করছিল। কারণ তারা আসলে বুঝে আসে নাই, বুঝতেও পারে নাই তারা যারা এসের মধ্যে আসছেন। তো মৃত্যুর সংখ্যাটা আমার মনে হয় ঠিক আছে যে যে সংখ্যাটা ছিল এই সংখ্যাটা অবশ্যই বিরাট সংখ্যা, অনেক বড় সংখ্যা আমি বলবো।
কিন্তু এটা নিয়ে মোটামুটি আমরা সারা দেশে চেষ্টা করছি, সারা দেশে আমাদের প্রতিনিধি যে কোনো জায়গায় মারা গেছে কেউ খোঁজ পাচ্ছে না, কারো কোনো খোঁজ নাই, এটা নিয়ে কিন্তু আমরা ট্রাই করে দেখছি এবং আমরা এই সংখ্যাটা এই পর্যন্তই পাইছি, এরপরে আর আমরা পাই নাই। তো যেটা শাহেদ ভাই একটা বলতেছিলেন যে ওই যে মিস ইনফরমেশন ডিসইনফরমেশন আসলে কিভাবে, আমি এই এটা তৈরি পয়েন্টটাতে করে আসতাম যে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন এবং ফ্যাক্ট চেক, আপনি ফ্যাক্ট চেকের কথাও বলেছেন। তো একটা ইনভেস্টিগেশনের মধ্য দিয়ে সে সময় প্রথম আলো অন্তত একটা নাম্বার সামনে রাখলো, অধিকার নিউজ তারাও এক ধরনের একটা নাম্বার সামনে রাখলো, কিন্তু আমরা দেখলাম যে হচ্ছে পিপল, মানুষের মধ্যে জনপ্রিয় নাম্বারটা এই দুটোর কোনোটিই নয়। নয়, হ্যাঁ। তারা এই নাম্বারটাকে অনেক মনে করে বাড়িয়ে অনেক ভাবা বা বিষয়ের মধ্যে হ্যাঁ। বলার কথা, যেমন এখন প্রুফ আরেকটা জিনিস ছিল না, সরকারের তরফ থেকে কোনো পরিষ্কার মানে পরিষ্কার প্রথমে একটু বক্তব্য ছিল ছিল না। যেমন হচ্ছে যে যখন বলা হচ্ছে যে ট্রাকে ট্রাকে লাশ নিয়ে যাচ্ছে, এখন আপনাকে তো পরিষ্কার করতে হবে। আসলে ওই যে বললাম যে কোনো বলতে যে জায়গাটা আসতেছিলাম যে মিস ইনফরমেশন ডিসইনফরমেশন যেটাই বলেন, এটা মোকাবেলা করতে হয় হচ্ছে সঠিক তথ্য দিয়ে। তো গভর্নমেন্টের এই জন্য শক্তিশালী একটা মানে যেটা শাহেদ ভাই বললো যে বিরাট অর্গানাইজেশন নিচ্ছে এবারে সরকারের, আমি বলি তথ্য মন্ত্রণালয় বা তার প্রেস উইং, কিন্তু এদেরকে প্রতিটা ব্যাপারে সামনে আসা উচিত। ধরুন একজনকে গ্রেপ্তার করলেন কোনো একটা কারণে, বা হয়তো প্রধানমন্ত্রীকে সে গালি দিয়েছেন বা তার একটা ছবির ভিতরে, সঙ্গে সঙ্গে একটা বিবৃতি দেওয়া উচিত যে আসলে কেন, কি পরিস্থিতিতে কি হয়েছিল। অনেক সময় দেখা যায় যে ওই ছেলেটাকে গ্রেপ্তার করতে হয়েছে এই কারণে, যদি গ্রেপ্তার না করা হতো তাহলে আশপাশের লোকজন হয়তো পিটাই মেরে ফেলতো। এরকম কিন্তু সিচুয়েশন অনেক ক্ষেত্রে হয়, ধর্মের ক্ষেত্রেও এরকম হয়। তখন বাধ্য হয়ে পুলিশ তাকে আটক করে নিয়ে আসে, তারা নিরাপদে একটা হেফাজতে নিয়ে আসে। তাহলে আপনাকে সেটা ব্যাখ্যা দিতে হবে যে দেখেন আমরা কেন তাকে নিয়ে আসছি আপাতত এই জন্য, বা ওকে যদি সে অপরাধ করে থাকে তাহলে এই জন্য তার বিরুদ্ধে এই কারণে মামলা, এটা একটা অপরাধ, আসলেই একটা অপরাধ, যে অপরাধের কারণে এটার জন্য মামলা। তো এই যে মিস ইনফরমেশন ডিসইনফরমেশন, এটা আসলে সরকারের দায়িত্ব। প্রত্যেকটা ঘটনা ঘটবে সঙ্গে সঙ্গে তার সঠিক অবস্থানটা কি এটা জানাতে হবে, তা না হলে মানুষ সোশ্যাল মিডিয়াতে এটা বিশ্বাস করবে। এটার বড় একটা সূচনা আপনি যদি মনে করতে পারেন, সেটা হচ্ছে তনু মার্ডার যখন হত্যাকাণ্ডের শিকার হলো বা কুমিল্লাতে, শাহেদ ভাই কি তখন দেশে ছিলেন? না, আমি বাইরে, আমি ফলো করছেন। তো তনু মার্ডারের পর কিন্তু গণমাধ্যমের তথ্যের উপর মানুষের আস্থা একটু কমে গেছিল, কারণ এই যে তনু হত্যাকাণ্ডটা, এটা কিন্তু মূলত সামনে আসছিল কিন্তু ইসের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সোশ্যাল মিডিয়া ব্যাপক চাপের পর কিন্তু গণমাধ্যম স্টোরি করা শুরু করলো যে এর সঙ্গে কোনো সেনা কর্মকর্তার জড়িত বা সেনা সদস্য সম্পৃক্ত থাকতে পারে, এই ধরনের বিষয়গুলো কিন্তু মূলত চলে আসলো। কিন্তু তখন কিন্তু মানুষ আস্তে আস্তে কিন্তু যে জিনিসটা হচ্ছে এখন ওয়ার্ল্ড টেন্ডেন্সি, সেটা হচ্ছে যে যেহেতু মূলধারার গণমাধ্যমগুলো তথ্য হাইড করার চেষ্টা করে, তখন সোশ্যাল মিডিয়া সেটা প্রকাশ করার কারণে মানুষ কিন্তু সোশ্যাল মিডিয়ার দিকে বেশি ধাবিত হচ্ছে আর কি। এবং এই জন্যই কিন্তু দেখেন এবারে রিপোর্টের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় আসছে সোশ্যাল মিডিয়া ইন্ডেক্সে, সেখানে আসছে যে প্রতি 100 জন মানুষের মধ্যে মাত্র একজন মানুষ, যেটা নির্ভরযোগ্য এবং মুক্ত গণমাধ্যম, মানে স্বাধীন একটা গণমাধ্যম, তাদের থেকে তথ্য পায়। অর্থাৎ পৃথিবীতে যদি 800 কোটি মানুষ হয়, তার মধ্যে সঠিক তথ্য বা সঠিক জায়গা থেকে সে তথ্য পাচ্ছে এই সংখ্যাটা হচ্ছে মাত্র 8 কোটি। আর 800 ভাগের 1 ভাগকে 8 কোটি হয়, হ্যাঁ তাই হয়, 8 কোটি হয়। তো আপনি এটা 8 কোটি মানুষ, আর সারা ওয়ার্ল্ডে 8 কোটি মানুষ মাত্র সঠিক তথ্যের জায়গাটা থেকে সে পাচ্ছে। তার মানে কি পরিমাণ জায়গা তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যম, যারা ভুল তথ্য দেয়, অপতথ্য দেয়, সে তখন বিশ্বাস করতে পারে না কোনটা রাইট কোনটা। এবং দীর্ঘদিন ধরে যখন সে একটা ভুল জায়গা থেকে তথ্য নিচ্ছে, তার ফল কি হয়? এই যে কুষ্টিয়াতে আপনি দেখলেন যে সোশ্যাল মিডিয়াতে একটা কথা বললো, অমনি সবাই গিয়ে হামলে পড়লো, একজন লোককে পিটায় মেরে ফেললো। একটা লোককে আপনি পিটায় মারেন, সে যত বড় অপরাধী হোক, যাই হোক, যত খারাপই হোক, ধরে নিলাম, আপনার একটু কাঁপলো না, কিন্তু সে কেন? কারণ সে এখন মনে করতেছে এটাই রাইট, এই সময় এইটাই করতে হবে, এই লোককে মেরে ফেলতে হবে। একজনকে আগুন ধরায় দেওয়া হলো সোশ্যাল মিডিয়ার, সেম সোশ্যাল মিডিয়ার অবস্থান থেকে। তো এই ধরনের ক্ষেত্রে এই সরকারের সামনে, এই সরকারের দুটো আমি মনে করি যে কোনো মামলা করা বা যে কোনো এই ধরনের ঘটনাগুলোতে, যে তাহলে একটা সেল থাকা দরকার, তথ্য মন্ত্রণালয় হতে পারে, সেটা তথ্য অধিদপ্তরের আওতায় হতে পারে, প্রধান তথ্য কর্মকর্তার অধীনে হতে পারে, যে তাদের কাছ থেকে কথা বলা, পুলিশ বা প্রশাসন অনুমতি নেওয়া যে কি করব, এরকম একটা ঘটনা ঘটছে, দেন আমরা, এবং সরকার থেকে সাথে সাথে একটা বিবৃতি দেওয়া, সেই ঘটনার পর একটা বিবৃতি দেওয়া, সেটা তারা এই কাজটা করতে পারে। পাশাপাশি হচ্ছে যে কোনো অপতথ্য ছড়ানোর, অপতথ্য খুব দ্রুত ছড়ায় সোশ্যাল মিডিয়াতে, এত দ্রুত ছড়ায়, এটা মানে মূল তথ্য দেওয়ার অনেক আগে আগে আপনাকে পৌঁছায় যাবে। সুতরাং আপনাকে এরকম একটা অ্যাক্টিভ জায়গা থাকতে হবে, তথ্য মন্ত্রণালয় বা যে কোনো জায়গাতে হোক, প্রেস উইংয়ে হোক, যেখানে যে সে ওই তথ্যটা ছড়াচ্ছে এটা সে ফলো করবে এবং তার এগেনস্টে দ্রুত সে একটা বক্তব্য দিবে। যেমন আপনি কুষ্টিয়ার ঘটনায় যদি বলেন যে নানাভাবে কথা ছড়াচ্ছে, এর মধ্যেই কিন্তু এসপি কিন্তু বললেন যে আমাদের পক্ষে এটি, ওরা যে পরিমাণ মানুষ, আমাদের পুলিশের পক্ষে সম্ভব। তার মানে তারা জানতে পারছে কিন্তু
ট্যাকেল করতে পারে নাই, কারণ তার লোকবল তার থেকে কম হয়ে গেছে, সে এটা পারে নাই। একটা নিশ্চিত জিনিস জানার পরেও সে মৃত্যুটা ঠেকাতে তার পারে নাই তার জন্য। তো এই ধরনের ক্ষেত্রে আসলে সরকারকে প্রথমে একটা স্টেপ নিতে হবে, তাহলে কিন্তু মানুষ অনেক দ্রুত ঠান্ডা হতে পারবে, না হলে কিন্তু আপনি এটা নিয়ন্ত্রণ করতে আমি পারবেন না। একটু একটা তানভীর সোহেলের কাছে ছোট করে একটা জিনিস শুনে আমি শাহেদ আলমের কাছে আসতে চাই যে ফ্যাক্ট চেকের বহু প্রতিষ্ঠান বাংলাদেশেও আছে, ইন্টারন্যাশনালিও সব আছে, জায়গাতে নানান জায়গায় আছে। ফ্যাক্ট চেক গণমাধ্যম থাকার পরও ফ্যাক্ট চেকের জন্য আলাদা প্রতিষ্ঠান তৈরি করাটা এটা গণমাধ্যমের জন্য একটা হতাশাজনক ব্যাপার কিনা, কারণ সংবাদ মাত্রই ফ্যাক্ট চেক করেই প্রকাশ হওয়ার কথা, সেটা একটা ডিসইনফরমেশন এবং মিস ইনফরমেশনের যুগে এটার একটা ভ্যালিডিটি থাকে। কিন্তু ফ্যাক্ট চেক প্রতিষ্ঠানগুলো কি সঠিকভাবে, বাংলাদেশেও বেশ কিছু কাজ করে, তারা কতটুকু ফ্যাক্ট চেক করতে পারছে বলে মনে হচ্ছে, বা এটা কি ইন্টেনশনাল? কিছু কিছু ক্ষেত্রে অভিযোগ আছে যে কিছু ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশন ইন্টেনশনাল ফ্যাক্ট চেক করে। না, এই এটা ধরনের কিছু এটা বিষয় থাকে। লাস্ট দিয়ে যদি শুরু করি যে ইন্টেনশনাল, হ্যাঁ কিছু ফ্যাক্ট চেক অর্গানাইজেশন আছে যারা তাদের কর্মকাণ্ড দেখলে বোঝা যায় তারা ইন্টেনশনালি করছেন। আবার নতুন অনেকগুলো নিরপেক্ষ ফ্যাক্ট চেকাররাও আছেন যারা আসলেই মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন বা ভুল তথ্যগুলোকে দ্রুত কাজগুলো করে ফেলেন। তো ফ্যাক্ট চেক আসলে নিউজের ক্ষেত্রে ফ্যাক্ট চেক তো রিপোর্টারকে করতে হবে, এর জন্য আলাদা কোনো কিছু দরকার নাই। এর জন্য টুলস আছে, তার অফিসে হয়তো লোক থাকতে পারে যারা সেটাকে চেক করে দিবে। ছবি, ভিডিও, এআই দিয়ে তৈরি করা যে কোনো কন্টেন্ট, এগুলো তারা নির্ধারণ করে দিবে। এখন আলাদা ফ্যাক্ট চেক অর্গানাইজেশন গুলো হচ্ছে ওকে, একটা প্রফেশন হয়তো হতে পারে ফ্যাক্ট চেকার এখন দাঁড়াচ্ছে বা ই করতেছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে ওইখানে যে তারা তো কোনো না কোনো ভাবে মোটিভেটেড হয়ে যাচ্ছে, তাহলে তো কোনো অর্থ দাঁড়াবে না। তাহলে তো সেই সেম জায়গাতে আমরা যে মেইন স্ট্রিম গণমাধ্যম যে ধরনের জায়গায় যাচ্ছে যে আমি এর পক্ষে যাচ্ছি, ওর পক্ষে যাচ্ছি, ওর কথা বলতেছে, এর কথা বলছে, তাহলে ফ্যাক্ট চেকারও যদি একই রকম পথেই হাঁটে তাহলে আসলে কোনো লাভ হবে না, ফ্যাক্ট চেকিং এ কোনো লাভ হবে না। তবে যেহেতু অনেক অর্গানাইজেশন, কেউ হয়তো ভালো করবে, কেউ হয়তো খারাপ করবে, এটা ইসের মধ্যে, তবে হওয়াটা উচিত না। ফ্যাক্ট চেক আসলে সত্যটা যদি তারা করতে চায় তাহলে সেভাবেই করা উচিত। আর গণমাধ্যমের উচিত হচ্ছে নিজস্ব ফ্যাক্ট চেকার বা যিনি রিপোর্টার তিনি ফ্যাক্ট চেক করবেন। শাহেদ ভাই বলতেছিল যে কোনো সোর্স, যে কোনো তথ্য আমরা পেলে অন্তত দুটো সোর্স কমপক্ষে যেন নিশ্চিত করে, সেটা নিশ্চিত করা, তিনটা হলে আরো ভালো হয়, খুব ভালো হয়। তো গণমাধ্যমকে প্রকাশ করতে হবে অ্যাকুরেট হয়ে, যার জন্য দেখেন আপনি আমাদের অনেক মেইন স্ট্রিম গণমাধ্যম নিউজ করার পরে আমরা সন্দেহ করি এটা কি ঠিক হয়েছে নাকি ওরা ইচ্ছা করে করছে, কারো বিরুদ্ধে করলো কিনা, এটা কিন্তু অ্যাভেলেবেল। বড় বড় অনুসন্ধান করার পরেও সন্দেহ থাকে যে কেন করলো, কিসের জন্য করলো, সব আছে কিনা, নাকি আন্দাজে করছে, কিছু লিখছে কিনা, একটা সুন্দর হেডিং করে দিয়ে ছেড়ে দিচ্ছে। ফলে গণমাধ্যম, আপনি যেটা হয় যে মেইন স্ট্রিম গণমাধ্যমের উপর মানুষের আস্থা হারাচ্ছে। এখন এটা তো দেখা যাচ্ছে যে পত্রিকার উপরে মাত্র 27% মানুষ আস্থা রাখতে পারে, টেলিভিশনে একটু বেশি পারে, কারণ ছবি দেখায় বা মুখে কথা বলে, এই জন্য তারা একটু বেশি। তো সেখানেও সমস্যা হয়, সেখানে কাট পিস করে ধরেন আগে পিসের বক্তব্য অনেক কিছু করে তৈরি করে, হয়। কিন্তু ওই যে ওইখানে মানুষের আস্থাটা যেহেতু ছবির কারণে একটু বাড়ছে, এটা ছিল মনে হয় 37% বা 42%, সেখানে আপনার পত্রিকার উপরে হচ্ছে এটা 19 থেকে 27%-এর মধ্যে মানুষের আস্থা। তো আস্থাটা এই জন্য কমে। তো এই জন্য আসলে গণমাধ্যমকে যদি সঠিক হইতে হয়, স্বাধীন হইতে হয়, শক্তিশালী হইতে হয়, তাহলে নিজেকে এটা ট্রাই করতে হবে, বড় স্টোরি করতে হবে, অনুসন্ধানী স্টোরি করতে হবে এবং সঠিক স্টোরি করতে হবে, যে আমার স্টোরিতে কোনো ভুল নাই। এটা যখন সে নিজেকে দায়ী করতে পারবে যে আমাদের 100 ভুল, যেটা ভুল সেটা স্বীকার করে নিলাম, কিন্তু আমার ইন্টেনশন নাই, এটা আরো বেশি জরুরি ভুলের থেকেও, যে আমার ইন্টেনশন নাই কোনো, আমি স্টোরি করি সেই ইন্টেনশনহীন জায়গা থেকে, তাহলে গণমাধ্যমের প্রতি আস্থা আসবে। তখন আপনার এই যে সোশ্যাল মিডিয়ার উপরে নির্ভরতা, অপতথ্য, ভুল তথ্য, এগুলা কিন্তু আস্তে আস্তে কমে আসবে। আচ্ছা, আমি একদম শেষ দিকে শাহেদ আলমের কাছে একটা শেষ প্রশ্ন আমি জানতে চাইবো, সেটা হচ্ছে একটা বিষয় তানভীর সোহেল বললেন, আপনিও বললেন আলোচনার জায়গায়, যে তথ্য যত প্রকাশ্য হবে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনের সুযোগ তত কমবে এবং মানুষের আস্থা তত বাড়বে এবং অনাচার হওয়ার আশঙ্কা তত কমবে। এই যে জায়গাটা, আমরা আমাদের এখানে অতিথি হিসেবে এসেছিলেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ডাক্তার আব্দুল মান্নান। তো তিনি আলোচনায় বাণিজ্য চুক্তি যেটা যুক্তরাষ্ট্রের সঙ্গে, সেটা নিয়ে কথার মধ্যে তিনি বললেন যে বিএনপি, সরাসরি একটা অভিযোগের মতো এলো যে বিএনপির সঙ্গে যোগসাজশেই এই চুক্তি হয়েছে। তো এটা নির্বাচনের আগে হওয়া, 9 ফেব্রুয়ারি হওয়া চুক্তি। বিএনপির পক্ষ থেকে এই বিষয়টা, এই অভিযোগটা কিন্তু বারবার বিভিন্ন জায়গা থেকে, যে জামাতও জানে, বিএনপিও জানে, এরকম না। এখন জামায়াতের পক্ষ থেকে কেন্দ্রীয় শুরা সদস্য যেহেতু একজন বলেই দিলেন, সেহেতু এই অভিযোগটা কিন্তু তোলা হলো যে বিএনপি অবহিত
হোয়ারেজ তারা নন, এটা তারা আবার ক্লিয়ার করছে না। কিন্তু বাণিজ্য চুক্তিটা নিয়ে কিন্তু এটা একটা অন্যায্য চুক্তি, এই আলোচনাটা কিন্তু আছে। তাহলে এই অন্যায্যতার দায় তো বিএনপির উপরে যাচ্ছে। বিএনপির সরকারের তরফ থেকে কেউ কোনো কথা বলছেন? আপনি বলছেন যে একটা স্ট্রং তথ্য মন্ত্রণালয়কে ঘিরে একটা স্ট্রং উইং Cell করা করা হয়েছে, সেল করা অলরেডি 11 জন এই পাশে একটা তো বললেন, কিন্তু সেইটার জায়গায় তো এই ক্লারিফিকেশন আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না? না, এই ক্লারিফিকেশন চাওয়া আমরা চেয়েছি কিনা মন্ত্রণালয়ের কাছে, কোনো স্পেসিফিক দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর কাছে, মানে চাওয়ার চেষ্টা করেছে কিনা, তারা উত্তর দিয়েছে কিনা সেটাও তো দেখতে হবে। দু একবার যে আসছে, হয়তো তারা যেভাবে উত্তরটা দিয়েছেন আমাদের পছন্দ হয়নি। এখন অনেক কথাই তো বলা যায়। দেখেন, আমরা যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি নিয়ে কথা বলছি। আমরা কি একবারও জানতে চেয়েছি যে শেখ হাসিনার আমলে চীন থেকে যে হাজার হাজার কোটি, অলমোস্ট বিলিয়ন ডলার, কয়েক বিলিয়ন ডলারের লোন নেওয়া হয়েছে, চুক্তি হয়েছে, এই চুক্তিগুলো কি স্বচ্ছ ছিল কিনা, ওপেন ছিল কিনা, বিডিং এর মাধ্যমে হয়েছে কিনা, ওপেন টেন্ডার মেথডে হয়েছে না ডিপিএম মেথডে হয়েছে, এগুলো কি আমরা জানতে পেরেছি কিনা? পারি নাই। তার ধারাবাহিকতায় ইউনূসের আমলে একটা চুক্তি হয়েছে এমন একটা সেন্সিটিভ বিষয় নিয়ে, যেখানে আমাদের পার্টিকুলার কিছু পণ্যদ্রব্য যদি আমরা না কিনি, যেটা তাদের অর্থনৈতিক কর্মসংস্থানের জন্য, ইনকাম বাড়ানোর জন্য তারা চাপিয়ে দিয়েছে নানান দেশের উপরে। এবার শুধু বাংলাদেশ একা ভুক্তভোগী না, একদম লিস্ট ধরে পৃথিবীর 147টা দেশের উপর তারা ট্যারিফ জারি করছে। এর মধ্যে ভারত আছে, জাপান আছে, ইউরোপের দেশগুলো আছে। সেই একই লিস্টে বাংলাদেশ পড়ে গিয়েছে। তো এখন আমাদের বিষয় ধরেন, কিন্তু আমাদের মতো ট্রেড ডিল কিন্তু ইন্ডিয়া করেনি। এখন তারা একটা অন্তর্বর্তী চুক্তি করেছে। হ্যাঁ, হ্যাঁ, আমরা হচ্ছে টোটালি লিগালি বাইন্ডিং একটা ডিল করেছি। এখন এটা নিয়েও কথা হতে পারে। ওখানে তো আমি আজকে প্রথম আলো রিপোর্টে আমি দেখলাম যে সরকার যে দুপক্ষ যে কেউ চাইলে এই চুক্তি বাতিল করতে পারে। তো এমন লিগালি বাইন্ডিং, আবার ওটা নিয়েও কথা হচ্ছে যে এখন বাতিল আমি করে ফেলতে পারি। কিন্তু আমার কথা হচ্ছে যে আমার যে রপ্তানি আয় বেড়েছে, আজকে দেখলেন কিনা, আমার যে গার্মেন্টস, যেটা আমার সবচেয়ে বড়, অলমোস্ট 5 থেকে 6 বিলিয়ন ডলার পার মান্থ, এই গার্মেন্টসে আবার কর্মসংস্থান আছে বাংলাদেশের 54% নারীর, অন্তত 80%। আপনি নাম্বারটা বুঝতে হবে। 54% যদি আমার নারী জনগোষ্ঠী হয়, এর মধ্যে এই নারী গোষ্ঠীর মধ্যে যারা আবার কর্মক্ষেত্রে জড়িত, তার অলমোস্ট 80% হচ্ছে শুধুমাত্র গার্মেন্টসে জড়িত। কৃষিতে ওই তো সংখ্যাটা একটু কম। তো এই বিশাল জনগোষ্ঠীর যে প্রতি মাসের 2,500 থেকে 5,000 যাই ইনকাম করুক, সেটা তো তার সোশ্যাল সিকিউরিটি, তার বাচ্চা কাচ্চা পালন, তার সংসার, সামাজিক নিরাপত্তা সবকিছুর জন্য ব্যয় হচ্ছে। তো সেই বিশাল জনগোষ্ঠীকে আপনি একটা ইন্ডাস্ট্রিকে হস্টাইল সিচুয়েশনে রেখে আপনি এটা চুক্তি বাতিল করবেন কিনা যুক্তরাষ্ট্রের সাথে, সেটাও আপনাকে ভেবে দেখতে হবে। আমি যদিও বলছি এই সরকার এটা করে নাই, করেছে পূর্ববর্তী সরকার, কিন্তু যেহেতু এটা তারা ইনহেরিট করেছে, আমি বিদ্রোহী ভাবে বলেই ফেলতে পারতাম, আচ্ছা বাতিল করো, এটা মানি না, এটা দাসত্বের চুক্তি, হ্যান ত্যান। কিন্তু ওই মানি না বলার সাথে আপনার মানি না বলার অধিকার, মত প্রকাশের অধিকারটুকু আপনার আছে। বৈশ্বিক বাস্তবতায় মৎস্যন্যায়, যেটাকে আমি বলি, বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে, তো ও তো খেয়ে ফেলতেছে আমাদের সবাইকে। ওর দরকার টাকা, ও টাকার জন্য যুদ্ধ করছে, ইরানের উপর বোমা চাপিয়ে দিচ্ছে, ভেনেজুয়েলার রাষ্ট্রপ্রধানকে ঘর থেকে তুলে আনছে। এই অবস্থায় আমি আমার এই 80%, 54% নারী জনগোষ্ঠীর 80% যারা কর্মক্ষেত্রে যে ইন্ডাস্ট্রিতে থাকে, তাদের জীবন জীবিকাকে আমি ধ্বংস করে দিব কিনা আমার হ্যাডাম দেখাইতে যে, সেটাও আমার ভাবনার বিষয়। তো সেইখানে হয়তো কিছুটা এদিক ওদিকে আছে। আমি বলছি না যে এখানে একেবারে সব দিনের আলোর মধ্যে স্বচ্ছ পরিষ্কার। সেই জায়গায় ন্যাশনাল সিকিউরিটির বিষয় যখন আসে, গার্মেন্টসের নিরাপত্তা আমি মনে করি যে পার্ট অফ ন্যাশনাল সিকিউরিটি। আপনি একটা গার্মেন্টসে বেতন দিতে পারবেন না, রপ্তানি হবে না, তো যে ক্যাওয়াসটা হবে সেটা ভেরি মাচ এটা ন্যাশনাল সিকিউরিটিকে ডিস্ট্রয় করে ফেলবে। গার্মেন্টসে কি আমরা খুব বেশি ডিলের জায়গাটাতে যদি আমি যাই, ট্রেড ডিলে গার্মেন্টস সেক্টরের সাথে যে অংশটা, সেটা তো হচ্ছে যে আমি বিনা শুল্কে প্রবেশের অংশটা তখনই পাবো যখন তার র মেটেরিয়ালস এর জোনে আমি ঢুকছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এর আগে তো আমি পাচ্ছি না। এখন তো সেক্ষেত্রে তো আমার র মেটেরিয়ালস এর কস্টিং এর সাথে এটা অনেকখানি হচ্ছে মিটিগেট হয়ে যাচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে আমাকে লুজ করতে হচ্ছে, কারণ আমার বিকল্প যে সোর্স গুলো সেইখান থেকে পরিবহন খরচা এইসব বিবেচনা করলে আমি তো তুলনায় সস্তায় পাই। এখন এইটার উত্তর আমার কাছে আছে, আমি এই আলোচনা লম্বা করতে চাই না। আমরা যখন ব্রিজ করি এখানে চাইনিজ ফান্ডে, আমি কি রড
এক্সপার্টিস কি আমি জার্মানি থেকে আনতে হবে না আমাকে চায়না থেকেই আনতে হবে? সেটা এক্সপার্টিস চায়না থেকেই সেটা তখন তো জানা ভারত যাচ্ছে। যখন আমাকে $100 বিলিয়ন লোন দিল, তার ওই যে রেল এটা সেটার র মেটেরিয়ালস, এটা কি আমি চায়না থেকে আনতে পারছি না আমার ভারত থেকেই নিতে হয়েছে? ভারতের এত মানুষ কেন কর্ম ছিল এখানে? তো এইগুলো ইন্টারন্যাশনাল বিজনেসের এই রুলস আর কি, যে তোমার এই সব ঢুকিয়ে দেওয়া হয়। তো তোমাকে আমি শুল্কমুক্ত দিচ্ছি, কিন্তু র মেটেরিয়ালস তো তুমি আমার কাছ থেকে কেনো, যেন আমিও লুজার না হয়, তুমিও লাভবান না হও। বেশি বললে আবার বললে মার্কিন দালাল বলে ফেলবে, এখন আমি ওটা বলতে চাই না। বাট আমি যেটা বলতে চাচ্ছি, দিস রিয়েলিটি, আমার এই রিয়েলিটি মেনে আহ, আধুনিক রাষ্ট্রগুলো তারা কাইন্ড অফ একটা দ্বিপাক্ষিক সম্পর্কটা নির্ধারণ করে। এখন তাদের যেটা আছে বোয়িং, তারা বিক্রি করতেই চাইবে। আমার যেটা আছে গম কিংবা গার্মেন্টস, আমি এটা রপ্তানি খুব বিক্রি করতেই চাইবো। তো তারা বলবে ঠিক আছে, তোমার এই গার্মেন্টস আমি নিচ্ছি, কিন্তু তুমি আমার এখান থেকে বোয়িংটা নাও। হয়তো অনেক সময় বোয়িংটা আমার অনেক দাম বেশি হয়ে যাচ্ছে এই বছরের জন্য, কিন্তু আমি তো প্রতি বছর বোয়িং কিনবো না। হয়তো এর সুবিধা আমি আগামী 10 বছর 15 বছর ধরে পেতেই থাকবো। সো এইসব নানান হিসাব নিকাশের জায়গা থাকে। সেই জায়গায় ওই যে বললাম, ন্যাশনাল সিকিউরিটি যখন থাকে তখন কেউ কারো কাছে জবাবদিহি করে না। ন্যাশনাল সিকিউরিটির পার্টটা এরকম, এটা যুক্তরাষ্ট্রেও যখন আপনাকে আইস ধরবে, আপনি মানবাধিকার বলে কোনো শব্দ ওখানে নাই, গণমাধ্যমের কোনো শব্দ নাই। তোমাকে আমার ধরছি কারণ তোমাকে আমার ধরছি, তুমি আরে আমার সিকিউরিটির জন্য হুমকি। কিন্তু সেইখানকার গণমাধ্যম কিন্তু প্রতিনিয়ত আইসের এগেনস্টে রিপোর্ট আপনি করে নিউজ করছেন, আপনি এখনো করেন, সরকারের বিরুদ্ধে বলেন না যে সরকার দাসত্ব চুক্তি করছে, এটা করছে, ওটা করছে। আমার সরকার তো বলতেছে না যে আমার বিরুদ্ধে কেন এটা বলছো তুমি। এগুলো নিয়ে কথা হবেই, কিন্তু ন্যাশনাল সিকিউরিটি যেখানে আসে সরকার সেখানে ট্যাক্টফুল, এবং কিছু জায়গায় তারা আটকিয়ে রাখবে। এইটা সারা বিশ্বের ট্রেন্ড, বুঝছেন? তার মানে 9 ফেব্রুয়ারির ওই চুক্তির আগে, যেটার জন্য একচেটিয়া ভাবে ইউনুস গভর্নমেন্টকে, অন্তর্বর্তী সরকারকে হচ্ছে অভিযুক্ত করা হচ্ছে যে তারা তাড়াহুড়ো করে একটা নির্বাচনের আগ দিয়ে একটা চুক্তি কেন করলো, একটা সেন্সিটিভ চুক্তি। সেটা আসলে বিএনপি অবহিত ছিল বিষয়টা সেটি তো এরকম। মানে ছিল, মন্ত্রী বলেছেন তখন তো শেখ মানে এখন যিনি পররাষ্ট্রমন্ত্রী, উনি তো বলেছেন যে উনি বিএনপির বলেছেন। কনসার্ন নিয়ে এটা করা হয়েছে। বিএনপি থেকে তো এর কোনো কিন্তু ওনার প্রতিবাদও করা ভূমিকা হয়নি। বদলের পর কিন্তু উনি আবার এই ধরনের কোনো না না, মন্তব্য উনি করেননি। উনি যখন এখন যখন পররাষ্ট্রমন্ত্রী তখনই কিন্তু বলেছেন এই বিষয়টা, যে এই চুক্তিটা যেটা করা হয়েছে এটা বিএনপির All কনসার্ন ছিল। parties, হ্যাঁ, অল all parties পার্টিস। এটা কথা এখন বিএনপি তো এর কোনো প্রতিবাদ করে নাই বা বলে নাই যে আমরা না এটা বলি নাই। এবং দেখেন সংসদে কিন্তু এটা নিয়ে আলোচনার জন্য বারবার রুমিন ফারহানা দুই একবার কথা বলেছেন যে এত গুরুত্বপূর্ণ বিষয় কেন এটা নিয়ে হচ্ছে না। এখন শাহেদ ভাই যেটা বললো যে হ্যাঁ, কিছু চুক্তি থাকেই যে চুক্তি নিয়ে আসলে কথা বলার কোনো স্কোপ নাই। আমরা প্রতিবাদ করব, জানতে চাইবো, করতে চাইবো, অনেক কিছু করতে চাইবো। সরকারি ব্যাপারে আসলে নির্লিপ্তই তাকে থাকতে হবে, চুপ থাকতে হবে। এখন আমাদের বাধা নাই, কিন্তু হয়তো চুক্তিটা নিয়মই তাই যে এটা হতে হবে একেবারেই গোপনীয় চুক্তি, তাই না? এটা তো তাই ছিল। এবং প্রথম এই চুক্তির খসড়াটা তো আসলে বের করে দেন হচ্ছে জুলকারনাইন শাহের, তার একটা ইসে তিনি বের করে দেন। এরপরে তো আমরা যুগান্তরের স্টোরি দেখছি, আমরা এখন প্রথম আলো দেখতেছি, স্টোরি দেখতেছি। তো এখন সরকার যেহেতু এটা নিয়ে চুপ আছেন, নিশ্চয়ই সরকারের অনেক কিছু থাকে যে সরকার সবসময় সব চুক্তি যে প্রকাশ করতে পারে তা না। মানুষ জানতেছে, এটা নিয়ে মানুষ সমালোচনা করতেছে। এখন দেখতে হবে যে সমালোচনা করতে গিয়ে কেউ কেউ আবার গ্রেপ্তার হচ্ছে কিনা, আটক হচ্ছে কিনা, তখন প্রশ্ন তোলা যাবে। না হলে সমালোচনা করা, সরকারকে তুলোধুনো করে ফেলানো, এটা করতে হবে। এবং এটা করাটাই স্বাভাবিক, এটাই করাটাই স্বাভাবিক। সেইটা বাকিটা সরকার চিন্তা করবে যে আমি কতটুকু বলবো, ভবিষ্যতে বলবো কি বলবো না, সেটা সরকারের আসলে সরকারের ব্যাপার। কিছু বিষয় থাকে সরকারের জন্য আসলে খুবই সেন্সিটিভ, কিছু বিষয় তো থাকেই যেটা সরকার চাইলেই প্রকাশ করতে পারে না, তারও কিছু ধরাবাধা নিয়ম থাকে, বাধা থাকে। তো সেটা তখন দেখতে হবে আসলে সেটা কি করা যায়। সমালোচনার জন্য কেউ আক্রান্ত না হলেই আমরা বলতে পারি যে মত প্রকাশের স্বাধীনতা বা গণমাধ্যমের যে স্বাধীনতার কথা আমরা বলি, সেটা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ। ধন্যবাদ তানভীর সোহেল, ধন্যবাদ শাহেদ আলম। আমরা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস গেল এবং সেইটার বাংলাদেশের এই গণমাধ্যমের স্বাধীনতা কতটুকু, মত প্রকাশ আসলে কতটুকু করা যাচ্ছে, এবং সেইটার এখনকার নতুন সরকারের যে 2.5 মাস গেল সেটার মধ্যে আসলে কতটুকু ইঙ্গিত আছে, কতটুকু ইতিবাচকতার ইঙ্গিত আছে, কতটুকু শঙ্কিত হওয়ার ইঙ্গিত আছে, সেই বিষয়গুলো নিয়ে আলাপ করলাম। এবং কিছু বিষয় এলো যে একটা কথা বারবারই ঘুরে এলো, সেটা হচ্ছে তথ্যকে অবাধ করা, তথ্যকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং এটা সরকারি তথ্যের ক্ষেত্রে বা সরকারের বিরুদ্ধে যে সমালোচনাটা উঠছে সেইটার ক্ল্যারিফাই বা সেটাকে স্পষ্টভাবে মানুষকে জানানোর দায়িত্বটা আসলে সরকারের তরফ থেকে হওয়া উচিত। এবং তারা সেটা জানালে তখন গুজবের বা ডিসইনফরমেশন, মিস ইনফরমেশন, যেটাই বলি না কেন, সোশ্যাল প্ল্যাটফর্মের মধ্য দিয়ে বা ডিপ ফেক ইমেজের মধ্য দিয়ে এই ধরনের যে বিষয়গুলো,
সেটার প্রবণতা কমে আসে, সেটার সংখ্যাটা কমে আসে এবং মানুষও তথ্যটা জানতে পারে। আরেকটি বিষয় এলো, সেটা হচ্ছে অনেক ধরনের পদক্ষেপ আছে, বাণিজ্য চুক্তি নিয়ে বিরাট সমালোচনা আছে, অনেক আন্দোলনও হচ্ছে, নানান যুক্তিতক্ক হচ্ছে, কিন্তু এইটা নিয়ে সরকার কিছুটা নিশ্চুপ, কিছুটা গা বাঁচিয়ে চলছে, কিছুটা কথা বলছে না। শাহেদ আলম বললেন এটা ন্যাশনাল সিকিউরিটির সঙ্গে যুক্ত যে বিষয়গুলো, সেটা টেকনিক্যালি গভর্নমেন্টগুলো এই ধরনের কাজ করতে পারে। আমরা প্রশ্নটা রাখতে চাই আপনাদের কাছে, আসলে আপনারা এটা নিয়ে কি মনে করেন? এবং পাশাপাশি আরেকটি বিষয় যেটা, যে এই যে বাণিজ্য চুক্তি বলি বা যেটাই বলি না কেন, তানভীর সোহেল বললেন যে যতক্ষণ পর্যন্ত এই সমালোচনাটা করা যাচ্ছে আক্রান্ত না হয়ে, ততক্ষণ পর্যন্ত আসলে এটা চলতে থাকুক, কিন্তু আক্রান্ত হলে শঙ্কার কারণ আছে। আপনারা কি মনে করেন? জানান চর্চার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের কমেন্ট বক্সে।